এর সাথে প্রশিক্ষক হিসেবে আছেন মশলা গবেষণা কেন্দ্র, বগুড়ায় যে মশলা গবেষণা কেন্দ্র আছে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জুলফিকার হায়দার প্রধান স্যার। আসসালামু আলাইকুম স্যার, আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। স্যার, কাইন্ডলি যদি স্লাইড শেয়ার করতেন আমরা সেশন শুরু করতে পারি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন হয়নি স্যার। হ্যাঁ, এখন এখন হয়েছে। জি, এখন ফুল স্ক্রিন হয়েছে। আমরা এখন শুরু করি। হ্যাঁ জি স্যার। স্যার, ওই যে বারটা একটু হাইড করে দিয়েন। স্ক্রিন জি একটা জি তো দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। স্ক্রিন দেখা যাচ্ছে। মোহাম্মদ বাচ্চু ভাই সম্ভবত। আপনি আপনার হয়তো নেটওয়ার্ক সমস্যা, আপনি একটু কেটে দিয়ে আবার জয়েন করুন, স্ক্রিন দেখা যাচ্ছে। আমি কি আবার কেটে দেব? হ্যাঁ, আপনি না, যিনি দেখতে পাচ্ছেন না তাকে বলছিলাম আর কি, যে কেটে দিয়ে আবার জয়েন করুন। আর না আমরা আপু, আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, শুধু ডি বেশি আছে ইয়াতে। স্ক্রিন আছে, ঠিক আছে, স্ক্রিনের ডি বেশি। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আর কারো সমস্যা হচ্ছে? স্লাইড শেয়ার হয়েছে তো? স্লাইড দেখা যাচ্ছে স্যার, আমরা সেশন আমি শুরু করতে পারি। শুরু করি না? জি স্যার। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের লেকচার শুরু করছি। আমার পরিচয় তো পেয়েছেন, আমরা এখন সরাসরি আমাদের যে মূল টপিক, সেই মূল টপিকে আমরা যাব আর কি। প্রথমে টপিকে যাওয়ার আগে কিছু বেসিক কতগুলো একটু জিনিস একটু আলোচনা করতে চাই। প্রথম হচ্ছে যে আমরা যেটা মশলা বলি, মশলা ফসলের মধ্যে তো তিনটা মেইন ক্রপ আমরা আজকে আলাপ করব। আর ওভারঅল মশলা বলতে কি বোঝায় এটা একটু জানার জন্য শুধু বলছি যে যে সমস্ত উদ্ভিদ আমাদের খাবারের রং পরিবর্তন করে, তারপরে খাবারের স্বাদ বৃদ্ধি করে এবং খাবারের সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে এবং মেডিসিনাল প্রপার্টিস আছে, সেগুলোকে বলে হয় স্পাইসেস। তো আমাদের আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে, সেটাকে বলে কন্ডিমেন্টস। স্পাইসেসের সাথে আরেকটা জিনিস কন্ডিমেন্টস চলে আসে। স্পাইসেসটা হচ্ছে রান্নার আগে খাওয়া হয়। রান্নার আগে, অর্থাৎ আমরা যখন তৈরি তরকারি রান্না করব তার ভিতরে দিয়ে এটা জাল দেওয়া হয়, এটা স্পাইসেস। আর রান্নার পরে খাবারের সুগন্ধি বৃদ্ধি করার জন্য যে জিনিসটা দেওয়া হয় সেটাকে বলে কন্ডিমেন্টস। যেমন পেঁয়াজ যদি আমরা তরকারিতে ব্যবহার করি কাটার পরে, মরিচ কাটার পরে আমরা তরকারির সঙ্গে জাল দিয়ে রান্না করি, এটা হচ্ছে মশলা। আবার এই পেঁয়াজি যদি আমি ভেজে পোলাওর উপর ছিটে দেই, এই এই ভাজা পেঁয়াজটা, তখন হবে কন্ডিমেন্টস। অর্থাৎ শুধুমাত্র খাবার রান্নার পরে খাবারের স্বাদ বৃদ্ধির জন্য যেটা দেবো সেটাকে বলে কন্ডিমেন্টস। এই জন্য আমরা বলি যে সমস্ত মশলাই কন্ডিমেন্টস হতে পারে, কিন্তু সমস্ত কন্ডিমেন্টস মশলা নয়। যেমন আমরা অনেক সময় লবণ দেই, লবণ দিয়ে স্বাদ বৃদ্ধি করি, বা সরিষা বা পিকেল দেই, এগুলা কিন্তু স্পাইসেস নয়, কিন্তু এগুলা কন্ডিমেন্টস। এই জন্য বলে যে সমস্ত মশলাই কন্ডিমেন্টস হতে পারে, কিন্তু সব কন্ডিমেন্টস মশলা নয়। আর আমাদের যে, আমি একটু মশলা গবেষণা সম্বন্ধে বলি, যে আমাদের বগুড়াতে আমাদের হেড অফিস, এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আন্ডারে। আমাদের রিজিওনাল স্টেশন আছে গাজীপুর, মাগুরা, সাব সেন্টার আছে ফরিদপুর, লালমনিরহাট। এছাড়া আমরা জৈন্তাপুর, খাগড়াছড়ি, কুমিল্লা, এগুলাতে আমরা মশলার গবেষণা কার্যক্রম আমরা পরিচালিত করি। আর বাংলাদেশে, সারা পৃথিবীতে মশলা জাতীয় ফসল আছে 113টি। বাংলাদেশে সাধারণত আমরা 50টির বেশি খাই। আর আমাদের দেশে চাষ হয় হচ্ছে 30টি। এই বাকি 20টি মশলা ফসল কিন্তু বিদেশ থেকে আমাদেরকে নিয়ে আসতে হয়, কারণ কিছু কিছু মশলা আছে আমাদের দেশে হয় না। তারপর আমরা গবেষণা কার্যক্রম চালাচ্ছি, প্রায় 46টা মশলা ফসল নিয়ে আমরা গবেষণা কার্যক্রম পরিচালিত করি। সেই লিস্ট গুলো এখানে আসলে সবগুলো আমি পড়তেছি না, জাস্ট খালি একটু জানানোর জন্য যে এই 46টা নিয়ে আমাদের গবেষণা কার্যক্রম পরিচালিত করা হয় বাংলাদেশে। এবং আমাদের যদি
মশলা গবেষণার টোটাল জমির পরিমাণ দেখি মাত্র 2.72% অফ টোটাল কাল্টিভেবল ল্যান্ড। এত কম জমির থেকে এই 18 কোটি মানুষের মশলা তৈরি করা কিন্তু অত্যন্ত দুঃসাধ্য, কারণ সব জমিতে কিন্তু মশলা হয় না। আমরা ইচ্ছে করলেও মশলার জমির পরিমাণ বাড়াতে পারবো না, কারণ মশলা একটা স্পেশালাইজ ক্রপ, এগুলা করার জন্য উঁচু জমি লাগে, স্পেশাল ম্যানেজমেন্ট প্রয়োজন হয়, যার জন্য আমাদের জমির পরিমাণ বাড়ানো কিন্তু খুব কঠিন। আমাদের বিদ্যমান যেটা জমি, এখান থেকেই আমরা যদি উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত জাত দিয়ে আমরা যদি চেষ্টা করি, তাহলে আমাদের এই প্রোডাকশন আমরা লক্ষণ দেই। কোন সমস্যা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের টোটাল যে বাংলাদেশের মশলা ফসলগুলোর মধ্যে হচ্ছে 5টা মেজর। একটা হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা এবং হলুদ। এই 5টা হচ্ছে মেজর স্পাইসেস। 5টার এরিয়া এন্ড প্রোডাকশন দেওয়া আছে। মোটামুটি পেঁয়াজ আমরা আমাদের যে চাহিদা, মোটামুটি তার চাহিদার প্রোডাকশন আমরা কাছাকাছি, অন্যগুলো একটু শর্টেজ আছে। আদাতে বিশেষ করে বেশি সমস্যা আছে। আদাতে ম্যাক্সিমাম আদায় আমাদের দেশের বাইরে থেকে আমদানি করতে হয় আর কি। ক্লাস শুরুর আগে আমি জাস্ট খালি একটা জিনিস সম্বন্ধে একটু সবাইকে ধারণা দেই, যে আমাদের যে কীটনাশক আমরা ব্যবহার করি, সেটা নট অনলি মশলা ফসল, যে কোনো ফসলেরই আমরা যখন কীটনাশক ব্যবহার করব, তার একটা প্রি হারভেস্ট ইন্টারভেল আছে। এটা যারা কৃষির সাথে জড়িত সবার এই জিনিসটা জানা দরকার। এইটা না মানার কারণেই কিন্তু বাংলাদেশে আমরা ভেজালযুক্ত খাবার খাচ্ছি, বিশেষ করে টক্সিসিটি, পেস্টিসাইড রেসিডুয়ালা খাবার আমরা খাচ্ছি, যার জন্য মানুষ কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কীটনাশক জমিতে দেওয়ার আগে আমার প্রি হারভেস্ট ইন্টারভেলটা দেখতে হবে যে কয়দিন। প্রি হারভেস্ট ইন্টারভেল মানে একটা কীটনাশক যখন আমি কোনো ফসলে দেব, তার রেসিডিউ লিমিটটা কতদিন থাকে, এটাকেই বলে প্রি হারভেস্ট ইন্টারভেল। কোনোটার 5 দিন, কোনোটার 10 দিন, কোনোটার 15 দিন। এমনও কীটনাশক আগে ছিল যেটা অর্গানোক্লোরিন বলেন, এন্ড্রিন, ডাইএলড্রিন, এগুলা যদি একবার মানুষ খেত সারা জীবন মানুষের শরীরে থাকতো। ওগুলো এখন ব্যান্ড হয়ে গেছে। এখন আমাদের যেগুলো বিদ্যমান কীটনাশক আছে, তার মধ্যে প্রি হারভেস্ট ইন্টারভেল মেইনটেইন করে আমাদের কিন্তু ফসলগুলোকে আমাদের চাষ করতে হবে। এটা জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য। এবং এটা যদি আমরা একটু দেখি যে বাংলাদেশে কোনটাতে কত থাকে, যেমন অর্গানোক্লোরিন, এগুলো সাধারণত ব্যান্ড হয়ে গেছে। আমাদের যে বাংলাদেশে আমরা যে নর্মাল যে পেস্টিসাইড গুলো বলি, যেমন সাইপারমেথ্রিন প্রায় 5 দিন, ম্যালাথিয়ন 7 দিন, তারপরে ডায়াজিনন 7 দিন, কুইনাল ফস 10 থেকে 12 দিন, এসিফেট সেটা 7 দিন, আর বিভিন্ন গুলো এগুলা মানে এগুলো হচ্ছে বাংলাদেশের কীটতত্ত্ব বিভাগের ল্যাবরেটরিতে এগুলো বের করা হয়েছে। যেমন ফেনিট্রিওথিয়ন কীটনাশক দিলে প্রায় 8 দিন পরে আমাদেরকে খেতে হবে। ক্লোরপাইরিফস দিলে 7 দিন। তারপরে এসিটামিপ্রিড, যেমন প্লাটিনাম, তুন্দ্রা আমরা দেই, এগুলা প্রায় 9 থেকে 12 দিন। অর্থাৎ এই কীটনাশক গুলো দিলে এতদিন পরে আমরা যদি না খাই, তাহলে আমাদের পেটের ভিতরে ইনসেক্টিসাইড রেসিডিউ ঢুকে যাবে, এবং ইনসেক্টিসাইড রেসিডিউ ঢুকলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং খাবারগুলো আমাদের নষ্ট হয়ে যায়। এখন আমাদের মেইন ইনসেক্ট গুলোতে আমরা যাই। বিশেষ করে যে তিনটা ক্রপ আমাদেরকে বলা হয়েছে, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে থ্রিপস। এই পোকাটা বিভিন্ন ক্রপে অ্যাটাক করে, বাংলাদেশের অনেকগুলো ক্রপে। আর আমার যে তিনটা টপিক দেওয়া হয়েছে, পেঁয়াজ, মরিচ এবং রসুন, এই তিনটাতেই এই পোকাটা অ্যাটাক করে। থ্রিপস আমরা জানি যে পেঁয়াজের 2টা পাতাটা ফাঁকা করলেই ভিতরে থ্রিপস দেখা যায়, এই ছোট ছোট থ্রিপস। এরা রস চুষে খায়, এবং এই যে পেঁয়াজটা ফাঁকা করা হয়েছে ভিতরে ছোট্ট ছোট্ট, জাস্ট এগুলো হচ্ছে থ্রিপস, খুব মাইনুট। এবং এরা রস চুষে খেয়ে পরবর্তীতে গাছকে বার্ন করে ফেলে, যে এগুলো হচ্ছে থ্রিপস, পেঁয়াজের ছবি। এবং আমরা যদি পেঁয়াজ যদি আমরা দেখি, তাহলে যে এখানে থ্রিপস, এবং আমরা যেখানে একটা মাঠে দেখতেছি, এই মাঠের প্রায় বার্ন করে ফেলছে সমস্ত ফসল। অর্থাৎ এই জমির থেকে তেমন কোনো পেঁয়াজ পাওয়া যাবে না, এত ব্যাপক পরিমাণ থ্রিপসের আক্রমণ। এবং আমরা যখন পেঁয়াজের সিড প্রোডাকশন করব, তখন এই থ্রিপসটা মনে হয় বাহির থেকে বোঝা যায় না। আমরা যদি জাস্ট একটু হাতে টোকা দেই, এই পেঁয়াজের যে আম্বেল গুলো, যে হাসে অজস্র থ্রিপস পাওয়া যাবে। অথবা সাদা কাগজ নিয়ে যদি আমরা টোকা দেই, অজস্র থ্রিপস দেখা যাবে যে এই পেঁয়াজের ভিতর থেকে রস চুষে খাচ্ছে। এখান থেকে এই বীজগুলো পুষ্ট হবে না আর কি। এই জন্য থ্রিপস থেকে ম্যানেজমেন্ট কন্ট্রোল করা অত্যন্ত আমাদের জরুরি। তারপরে এই থ্রিপস যখন মরিচে অ্যাটাক করে,
তখন এই যে অ্যারোর মাথায় দেখা যাবে ছোট ছোট থ্রিপস। এই স্টেজে এরা তেমন ক্ষতি, মানে এই স্টেজে এরা আক্রমণ করে, কিন্তু আমরা ওই সময় মাঠে খেয়াল করি না। পরবর্তীতে আমরা কখন খেয়াল করি, যখন থ্রিপস গুলো পাতা এরকম বাঁকা করে ফেলে। একটা জিনিস আমাদেরকে জানতে হবে, থ্রিপস যদি আক্রমণ করে পাতা বেঁকে নৌকার মতো হবে, এই যে নৌকার মতো হয়ে গেছে। আবার এই পাতায় বেঁকে যদি মাটির দিকে হয় তাহলে সেটা হচ্ছে মাইট। এই জন্য কিন্তু ড্যামেজ সিমটম দেখে আমাকে বুঝতে হবে যে এটা থ্রিপসের আক্রমণ না মাইটের আক্রমণ। থ্রিপসের আক্রমণ হলে এরকম নৌকার মতো হবে, আর মাইটের আক্রমণ হলে পাতা নিচের দিকে বেঁকে যাবে। তা থ্রিপস শুধু পাতাই ক্ষতি করে না, এটা মারাত্মক ভাবে ফুল থেকে রস শুষে খায়, পরে ফুল ঝরে পড়ে। এই যে এইটা একটা মরিচের ফুল, প্রচুর পরিমাণে যে কালো কালো থ্রিপ দেখা যাচ্ছে। এবং এটা যদি প্রাথমিক স্টেজে আমরা যদি দেখি, প্রথমে যে সুন্দর গাছ বা ফুলে অ্যাটাক করে, আস্তে আস্তে ফুলটা শুকে যায়, তারপর আরো শুকিয়ে যাওয়ার পরবর্তীতে ফুলগুলো ঝরে পড়ে। এই যে ঝরে পড়া ফুলগুলো এখানে যদি একটা সাদা কাগজের নিচে রাখা যায়, ওর ভিতর থেকে যে অজস্র থ্রিপস বের হয়ে আসবে। এই জন্য আমাদেরকে দমন করতে হলে আক্রমণের প্রাথমিক পর্যায়ে আমাদেরকে এই থ্রিপসকে দমন করতে হবে। এর পাশাপাশি যেমন এর অতিরিক্ত আক্রমণ হলে কিন্তু এরা মরিচের গায়েও চলে আসবে আর কি। এটা হচ্ছে আমরা যে নেট দিয়ে করা হচ্ছে আক্রমণ থেকে রক্ষার জন্য। এখন এখানে আর একটা জিনিস খেয়াল করতে হবে, যারা আমরা এগ্রিকালচারের সাথে জড়িত, শুধু মশলা ফসলই না, যে কোনো ফসলের, যেমন আমাদের এখন মাঠে আমরা যেটা দেখতেছি, সেটা হচ্ছে যে সিম, তারপরে করলার গাছ, তারপরে মিষ্টি কুমড়ার গাছ। অনেক সময় মাঠে যেয়ে দেখবে মনে হবে যে করলা গাছের বা মিষ্টি কুমড়ার গাছের মাথাটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না। অনেক কৃষক অভিযোগ করে, আমরা মাঠে যেয়ে পরীক্ষা করে দেখেছি ওটা থ্রিপসের আক্রমণ। থ্রিপসের আক্রমণ চেনার বুদ্ধি হচ্ছে, যখন কোনো মিষ্টি কুমড়ার গাছ বা কলার গাছ বৃদ্ধি প্রাপ্ত না হয়, তখন একটা সাদা কাগজ নিয়ে যেতে হবে। সাদা কাগজ নিয়ে যেয়ে যদি আমরা ওই গাছের মাথাতে টোকা দেই, এই যে লম্বা লম্বা থ্রিপস গুলো সাদা কাগজে পড়বে। এই জন্য আমাদের কিন্তু খালি এই পেঁয়াজ মরিচই না, প্রত্যেকটা ফসলের থেকে থ্রিপস থেকে আক্রমণ করতে হলে আমাদেরকে ওই যে গাছের বর্ধনশীল অংশ অথবা ফুলের ভিতরে খেয়াল করতে হবে এখানে থ্রিপস আছে কিনা। থাকলে আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে। আর থ্রিপস ম্যানেজমেন্টের জন্য বায়োরেশনাল পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে নীল স্টিকি ট্র্যাপ, সাদা স্টিকি ট্র্যাপে প্রচুর পরিমাণ থ্রিপস হয়। আর যদি আমাদের এখানে আক্রমণের প্রাথমিক পর্যায়ে আমরা সাকসেস বা বায়োপেস্টিসাইড ব্যবহার করে থ্রিপস কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি বেশি আক্রমণ হয়, সেক্ষেত্রে আমাদের ইন্টিপ্রিড, ইমিডাক্লোপিড আমাদেরকে স্প্রে করতে হবে। আর এখন সবচেয়ে যে মাঠে আমরা দেখি যে এরকম পলিথিন মালচে বিভিন্ন মরিচ চাষ করা হচ্ছে, বিভিন্ন ফসল চাষ করা হচ্ছে। পলিথিন মালচের আমরা কিন্তু জানি যে পলিথিন মালচ ব্যবহার করলে মাটির আর্দ্রতা সংরক্ষণ থাকে, মাটিতে আগাছা হয় না, এটাই কিন্তু আমরা জানি। কিন্তু এর সঙ্গে আর একটা এডিশনাল আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে থ্রিপসের জীবন চক্র, অর্থাৎ থ্রিপসের পিউপেশন মাটিতে হয়। থ্রিপস যখন খাবে গাছে, খাওয়ার পরে যখন পিউপেশনের জন্য মাটিতে যাবে, তখন এই পলিথিন আটকা পড়বে, পরে এখানে সে মারা যাবে। এই জন্য আমরা যদি পলিথিন মালচে আমরা এই এই থ্রিপসের যেগুলো আক্রমণ হয় এই ফসলগুলো করি, তাহলে কিন্তু ন্যাচারালি থ্রিপসের জীবন চক্র কমপ্লিট করতে পারবে না, ন্যাচারালি থ্রিপস গুলো মারা যাবে। এই যে দেখবেন যে যেখানে এরকম মালচ ব্যবহার করছে সেখানে কিন্তু ফলন বেশি হয়। এর কারণ এখানে থ্রিপস গুলো মাটিতে যেতে পারে না, পলিথিনে পরে মারা যায়। এইভাবে থ্রিপস আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে। তারপরে থ্রিপস তো বিভিন্ন ক্রপই অ্যাটাক করে। এরপরে আমাদের অনিয়ন ম্যাগট বলে, এটা সাধারণত বাংলাদেশে, এটা আমাদের দেশে আগে ছিল না, এখন ব্যাপকভাবে এটা আক্রমণ হচ্ছে। বিশেষ করে নিচু এলাকায় যেগুলো পেঁয়াজ করে অনেক মানুষ, নিচু এলাকাতে পেঁয়াজে একটা এই যে ম্যাগট গুলো, লার্ভা গুলো অর্থাৎ পেঁয়াজের ভিতরে খেয়ে ফেলে। সব ক্রপে করে না, সব জায়গাতে করবে না, নিচু জমিতে এটা বেশি হবে। তো আমরা যদি এই জিনিসগুলো আমরা গাছগুলো দেখে, এরকম গাছটা ডিসপার্স হয়ে যাবে, পেঁয়াজের গাছটা এরকম ফেটে চলুর দিকে চলে যাবে। এখান থেকে আমরা যদি পেঁয়াজ বের করি, তখন আমরা দেখবো যে এর ভিতরে ছোট ছোট লার্ভা হবে এবং পরবর্তীতে এই পেঁয়াজ গাছগুলোকে পচে ফেলে। এটা হচ্ছে অনিয়ন ম্যাগট। সাধারণত নিচু জমিতে এই ম্যাগটটা আক্রমণ বেশি করে। এই যে নিচু জমিতে, কোনো সময় যদি নিচু জমিতে আমাদের এরকম এর ভিতরে লার্ভা দেখি, সেক্ষেত্রে ক্লোরোপাইরিফস বা ফিপ্রোনিল, অথবা এখন নতুন জিনিস আসছে যে এনফিউজ, ফুরাডান তখন ব্যান্ড হয়ে গেছে, ফুরাডান দিয়ে এটা কন্ট্রোল হতো, এখন এনফিউজ বা ফার্টেরা দিলে এটাকে কন্ট্রোল করা যায়।
তারপরে হেলিকোভারপা আর্মিজেরা একটা মরিচের একটা মারাত্মক সমস্যা, খালি মরিচেরই না, বাংলাদেশের বিভিন্ন ক্রপের একটা মারাত্মক ভাবে ফসলের ক্ষতি করে। এই একই পোকা ছোলা ক্ষতি করে, ছোলা খেয়ে ফেলে। এই একই পোকা টমেটোতে অ্যাটাক করে, বিভিন্ন ক্রপে অ্যাটাক করে। হেলিকোভারপা আর্মিজেরা ইংরেজিতে নাম। এটা মরিচে সাধারণত, যে মরিচের এটা ছিদ্র করে, এটা পেঁয়াজেরও ক্ষতি করে। আমি ছবিগুলো এক এক করে দেখাচ্ছি। এবং এটা মারাত্মক পোকা একটা। পেঁয়াজের ক্ষেত্রে এই পোকাটা অ্যাটাক করে হচ্ছে পেঁয়াজের যখন ফুল হবে, আম্বেল হবে, তখন দেখা যাবে যে আম্বেলের গুড়া গুড়া কেটে দিচ্ছে, এরকম করে কেটে দেওয়া। এই জন্য এটা মেজর প্রবলেম পেঁয়াজের বীজ প্রোডাকশনের সময়। কোনো সময় যদি এরকম কাটা দেখি আমরা, তখন এটাকে কন্ট্রোল করতে হবে, নতুবা কিন্তু এখান থেকে এত সুন্দর করে পেঁয়াজের আমরা মানে বীজ করার জন্য চেষ্টা করলাম, কিন্তু বাট শেষের দিকে যে 10-15টা লার্ভা থাকলেই সমস্ত ক্ষেত নষ্ট করে দিতে পারে। আর এটা হচ্ছে মানে পেঁয়াজ খাওয়ার পরে যে সিমটমটা হয় সেটার ছবি। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে মাঠে যেয়ে কিন্তু এই পোকা দেখা যাবে না। আমরা যা মাঠে যেয়ে দেখবো কি, সকালে এরকম ফুটা ছিদ্র, কিন্তু পোকা আর দেখা যায় না। অর্থাৎ এই পোকাটা নকটার্নাল, দিনের বেলায় খুব নজরে কম পড়ে। দিনের বেলায় যে গাছের মাথায় যে ফুটা করছে, ফুটা করে সে ভিতরে লুকে থাকে, অথবা ওই স্টকটার ভিতরে ঢুকে থাকে। আমি পরবর্তীতে স্লাইড গুলো দেখাচ্ছি। যেমন এই যে স্টকটা ছিদ্র দেখা যাবে এখানে, ছিদ্র, অথবা মাথায় এরকম ছিদ্র। দিনের বেলায় আর ভিতরে সে ঢুকে থাকে, এই জন্য মনে মনে আমরা পোকাগুলো কৃষক দেখতে পারে না। এই পরবর্তীতে যখন আমরা পেঁয়াজের গাছটা ফাটাবো, তখন দেখা যাবে যে ভিতরে পোকা ঢুকে আসছে। তো দিনের বেলার ভিতরে ঢুকে থেকে সে খাবে, আর রাতের বেলা সে পুরো গাছের ফুলগুলো কেটে দেবে। এটা পেঁয়াজ বীজের জন্য একটা মারাত্মক সমস্যা আমাদের। একই পোকা বিভিন্ন, এটা কালো জিরাতেও অ্যাটাক করতে পারে। আমাদের নেগি অনিয়ন, নেগি অনিয়ন নেগি অনিয়ন সম্বন্ধে সভাপতি ধারণা নেই। নেগি অনিয়নটা হচ্ছে, এটা পেঁয়াজের শুধু পাতা খায়, এখানে কিন্তু পেঁয়াজ হবে না। সারা বছর এই পাতা খাওয়া যাবে, পাতা পেঁয়াজের দিয়ে ওটা বড়, এখানেও এটা অ্যাটাক করে। আর এটা হচ্ছে ওর পূর্ণবয়স্ক পোকা, ওর মা পোকা যেটা আমরা বলি এটা। আর এটা হচ্ছে লার্ভা। এই পোকা দমনের জন্য আমাদেরকে প্রথমে বায়োপেস্টিসাইড আমরা ব্যবহার করে দেখবো, হ্যান্ড পেকিং করবো। যদি একান্তই কন্ট্রোল করতে না পারি, সেক্ষেত্রে প্রোক্লেম বা ফার্টেরা দিতে হবে, দিলে বা ইনফিউজ দিলে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। প্রাথমিক পর্যায়ে হাত দিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। তারপরে এফিড তো আমরা সবাই জানি, বাংলাদেশের এমন কোনো ক্রপ নাই যেখানে এই জাপ পোকা ধরে না। এটা যেমন এটা হচ্ছে নাগামরিচে। তারপরে এটা হচ্ছে পেঁয়াজের ক্ষেতে, পেঁয়াজের বীজের ক্ষেতে কিন্তু পোকা বোঝা যায় না। আমরা যদি যা পেঁয়াজের ক্ষেতে নামি, দেখা যাবে যে সেখানে থ্রিপসও বোঝা যাবে না, এফিডও বোঝা যাবে না। বোঝার জন্য হবে কি, এই যে সাদা, এই সরি ইয়েলো স্টিকি ট্র্যাপ আমরা যদি জমিতে দেই, তাহলে দেখা যাবে এখানে একা একটা ট্র্যাপে প্রায় 1000-2000 করে পোকা পড়ছে, এফিড। এই জন্য আমাদের যে যে সমস্ত জায়গাতে সিড প্রোডাকশন করবো, সেক্ষেত্রে আমাদেরকে এই ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করা ভালো। ইয়েলো স্টিকি ট্র্যাপ কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় 20 টাকা করে, কিন্তু আমরা দেখছি যে সবচেয়ে ভালো হচ্ছে যে যদি কোনো প্লাস্টিকের পাত্র, এরকম প্লাস্টিকের পাত্র আমরা যদি হলুদ রং করি, হলুদ রং করে মবিল দিয়ে জমিতে লাগালেই প্রচুর পরিমাণে এফিড ক্যাচ হবে। 2-3 দিন পরে এগুলো যখন শুকে যাবে, এটাকে মুছে দিয়ে আবার মবিল দিয়ে আমরা দিয়ে দেবো, এতে করে প্রচুর পরিমাণ এফিড ক্যাচ হয়। এই যেটা আমাদের ফিল্ডেও করছিলাম, মাঠে প্রচুর পরিমাণে এফিড ক্যাচ হয়। এই একই পোকা কিন্তু মরিচে আক্রমণ করে, যে চিলিতে মরিচের পাতা, ফুল, ফল সবগুলো একই পোকা আক্রমণ করে। তো এটার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে এইরকম হলুদ, আমরা হলুদ রং কিনে আনছি বাজার থেকে, কিনে নিয়ে এসে প্লাস্টিকের পাত্রকে হলুদ রং করছি, করার পরে মবিল দিয়ে আমরা 10 মিটার পর পর দূরে দূরে আমরা লাগাই দিলে 5 ধরনের পোকা পরে এই ইয়েলো স্টিকি ট্র্যাপে। একটা হচ্ছে এফিড, এই জাপ পোকা যেটা বললাম, একটা হচ্ছে হোয়াইট ফ্লাই যেটা সাদা মাছি, ব্ল্যাক ফ্লাই সাধারণত পানে হয়, ফিলিবিটেল ছোট ছোট পোকা, এবং জেসিড। 5 ধরনের পোকা কিন্তু এখানে ক্যাচ হবে। 5 ধরনের পোকাই আমরা কন্ট্রোল করতে পারি কোনো পেস্টিসাইড ছাড়াই। এটা হচ্ছে আমাদের এই যে যেগুলো আমরা যে প্রচুর পরিমাণে আমরা এই স্টিকিটা খেতে দিছিলাম, পরবর্তীতে তুলে এনে পরিষ্কার করে আবার আমরা খেতে দিই। আর এছাড়া বায়োপেস্টিসাইড দিয়েই এফিডকে কন্ট্রোল করা যায়। তারপর এটা ফ্লিবিটেল বলে, এটা সাধারণত
মূলাতে এবং সরিষাতে মারাত্মক একটা পোকা, এটা পেঁয়াজেরও ক্ষতি করে, এই জন্য জাস্ট করে দেখাচ্ছি যে এটা পেঁয়াজের ফুল থেকে রস চুষে খায়। তো এটা খুব বেশি না হলে আক্রমণের দরকার নেই, ইয়েলো স্টিকি ট্র্যাপ দিয়েই আমরা এখানে কন্ট্রোল করতে পারি। এটাকে বলে মোনোল্যাপটোবিটার, এটাও একটা ছোট ধরনের পোকা, এরাও যে ফুল থেকে রস চুষে খায়। এটার জন্য যদি বেশি হয় তখন আমরা বায়োপেস্টিসাইড দেবো, সাকসেস বা ট্রেসার। কম হলে দমন করার কোনো প্রয়োজন নেই। তারপর হোয়াইট ফ্লাই একটা মেজর ইনসেক্ট হচ্ছে মরিচের, এই যে ছোট্ট সাদা, এদের দুই ধরনের ড্যামেজ আছে। প্রথম ড্যামেজ হচ্ছে ডাইরেক্ট ড্যামেজ, সরাসরি এরা পাতা থেকে রস চুষে খায়। কিন্তু এই ছোট্ট ছোট্ট পোকা রস চুষে খেয়ে তেমন ক্ষতি করতে পারে না, কিন্তু ক্ষতি করে কোথায়? ইনডাইরেক্ট ড্যামেজ, এরা ভাইরাস রোগ ছড়ায়। এই যে মরিচে ব্যাপক পরিমাণ পাতা কার্লিং হয়ে যায়, এটা হচ্ছে লিপ কার্ল ভাইরাস। লিপ কার্ল ভাইরাসের বাহক হচ্ছে এই হোয়াইট ফ্লাই। এই জন্য ফসলের মাঠে এই হোয়াইট ফ্লাই থেকে ফসলকে আমাদের রক্ষা করতে হবে, এই ছোট্ট হোয়াইট ফ্লাই। এটা দমনের জন্য আমাদেরকে কিন্তু এই যে ইয়েলো স্টিকি ট্র্যাপ দিলে, যেখানে ছোট ছোট সাদা সাদা এখানে কি আছে, ইয়েলো স্টিকি ট্র্যাপ দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। অথবা আক্রমণ বেশি দিলে আমরা ইমিডাক্লোপিড দিতে পারি, অথবা পেগাসাস, এটা সিনজেন্টার একটা প্রোডাক্ট নতুন আসছে, এগুলো দিয়ে আমরা এটাকে হোয়াইট ফ্লাইকে কন্ট্রোল করতে পারি। এটা একটা মেজর ইনসেক্ট বাংলাদেশের, যে বাংলাদেশের এমন কোনো ইয়ে নাই, এমন কোনো ফসল নাই যেটা এটা অ্যাটাক করে। সারা বিশ্বে প্রায় 120টা এর হোস্ট, বাংলাদেশে এই 20 থেকে 25টা ফসলে আমরা মারাত্মক আক্রমণ দেখতে পাইছি। এবং এই পোকাটা কিন্তু আমাদের যে সিরাজগঞ্জে যে তার আসে ঘর বাড়িতে উঠে গেছিল সরিষাতে, এই একই পোকা। এটা আমাদের মশলা ফসলের মধ্যে সবগুলোতে অ্যাটাক করে, মরিচকে করে, পেঁয়াজে করে। তো মরিচে সাধারণত এটা হচ্ছে এই পোকার ডিম, এই মরিচের পাতার নিচে, এটাকে বলে ডিমের গাদা। এখানে মিনিমাম 300 ডিম আছে। তা আমরা যদি এই ডিমের গাদাটা কৃষককে চেনাতে পারি বা আমরা নিজেরা চিনি, তাহলে এটা হাত দিয়ে চাপা দিয়ে মেরে ফেলে কিন্তু 300 পোকা একসাথে মারা যায়। এই জন্য আমাদের এই ডিমের গাদা ধ্বংস করতে হবে এই স্পোডোপ্টেরার জন্য। এটা আমরা মাইক্রোস্কোপে দেখাচ্ছি, ওইটাই মাইক্রোস্কোপে দেখা যায় কতগুলো ডিম দেখা যাচ্ছে, মোর দেন 300 ডিম একটা এক মাসে থাকে। এই পোকাটা পেঁয়াজে কোথায় অ্যাটাক করে? পেঁয়াজের ভিতরে, সে খোলের ভিতরে ঢুকে থাকে, যে খোলের ভিতরে ঢুকে যে পেঁয়াজ গুলো খেয়ে ফেলছে, এই যে পেঁয়াজ গুলো খেয়ে ফেলছে, এই যে পেঁয়াজের গাড়ি, অর্থাৎ পেঁয়াজের এরা হচ্ছে মানে পুরা পাতা থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সব জায়গায় সে অ্যাটাক করে খেতে পারে। এটা হচ্ছে নেগি অনিয়নে একই অবস্থাটা। এটা হচ্ছে অন্যান্য ক্রপে কি অ্যাটাক করে, জাস্ট খালি একটু এক নজর দেখানোর জন্য যে এটা কতটা ডেঞ্জারাস হইতে পারে এই পোকা। যেমন এটা হচ্ছে বেগুনে অ্যাটাক করে, আমি জাস্ট তাড়াতাড়ি যাচ্ছি, মূলাতে একই পোকা। এটা হচ্ছে ফুলকপিতে, বাংলাদেশে ফুলকপির এটা হচ্ছে মেজর পোকা, ফুলকপিতে ব্যাপকভাবে অ্যাটাক করে একই পোকা। তারপরে এটা হচ্ছে বাঁধাকপিতে একটা পোকা যদি ধরে, একটা বাঁধাকপি পুরো নষ্ট হয়ে যাবে। তারপরে মিষ্টি আলুতে এটা ব্যাপকভাবে খেয়ে ফেলে। এই মিষ্টি আলু ক্ষেত থেকে আমরা ফসল সংগ্রহ করছি, পোকা সংগ্রহ করছি, একটা জমি থেকে প্রায় 3-4 কেজি পোকা পাওয়া যায়, এত মারাত্মক এই পোকাটা। তারপর কচুর একটা মেজর ইনসেক্ট, এটা কচুতে ব্যাপকভাবে অ্যাটাক করে। এই যে দেখা যাবে যে একটা পাতাতে 20-25টা করে পোকা থাকে। এটা যদি আমাদের আক্রমণ মানে ব্যাপকভাবে করে তখন কিন্তু কন্ট্রোল করা যায় না। এটা কচুতে অ্যাটাক করছে, এটা মুখী কচুতে। এই পোকা লাইফ সাইকেল হচ্ছে প্রথমে ডিমের গাদা, তারপরে প্রথম পর্যায়ে লার্ভা গুলো একত্রে থাকে, পরবর্তীতে লার্ভা বড় হয়ে যাওয়ার পরে মাটিতে পিউপেশন হয়, মাটিতে পিউপেটা। এই জন্য এই পোকাকে দমন করতে হলে আমাদের এই স্টেজ গুলোকে দমন করতে হবে, ডিমের গাদা অথবা আমাদের প্রাথমিক পর্যায়ের লার্ভা গুলোকে আমাদেরকে দমন করলে আমাদেরকে কন্ট্রোল করতে পারবে। আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট, এই ডিমের গাদা আমাদেরকে মেরে ফেলতে হবে, অথবা ফেরোমন ট্র্যাপ। বাংলাদেশের যে কয়টা ফেরোমন আছে তার মধ্যে স্পোডোপ্টেরা ফেরোমনটা একটা ইম্পর্টেন্ট ফেরোমন, এটা তো খুব ভালো ক্যাচ হয়। এটা যদি ফসল লাগানোর সাথে সাথে আমরা দিতে পারি তাহলে প্রচুর পরিমাণে স্পোডোপ্টেরা ক্যাচ হয়ে মারা যেতে পারে। আর তারপরে ডিমের গাদা আমাদের সংগ্রহ করতে হবে। আর একান্তই যদি কোনো সময় যায় দেখি যে আমরা একেবারে ডিভাস্টেটিং শেষ পর্যায়ে গেছে ফসল, তখন আমরা কোরাজেন স্প্রে করলে এটাকে কন্ট্রোল করা যাবে। তারপরে পেঁয়াজে আমরা একটা নতুন পাইছি, এটাও স্পোডোপ্টেরা, কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক স্পোডোপ্টেরা, এটা নতুন পাইছি আমরা।
এটা নিয়ে এখন গবেষণা কার্যক্রম চলছে। এটাও ব্যাপকভাবে পেঁয়াজ খেয়ে ফেলে, এই পেঁয়াজের পুরা সিডলিং গুলো খেয়ে ফেলে। এটা ম্যানেজমেন্টও স্পোডোপ্টরের মতোই, আমাদেরকে ডিমের গাদা সংগ্রহ করতে হবে এবং আমাদেরকে লার্ভা পিউপা গুলো আমরা কালেকশন করে মেরে দিতে হবে। তারপরে মরিচের, বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, যশোর, এই বেল্টে যারা মরিচ করে, গ্রীষ্মকালীন মরিচ যারা করে, তাদের ব্যাপকভাবে এই পোকাটা অ্যাটাক করে। এটাকে বলে চিলি ফ্লাই। এটা হচ্ছে সাধারণত পেঁয়াজের এই ফুলগুলো খায়, যে ফুলগুলো খায়, অথবা কচি ফল খায়, ফলগুলো এরকম আর বাড়ে না। এই যেটা হচ্ছে আমাদের সেই ইনফেস্টেড ফ্লাওয়ার, এটা হচ্ছে আক্রান্ত ফুল, আক্রান্ত ফল, আর খাওয়ার পরে সে এরকম ছিদ্র করে বের হয়ে যায়। এটা বাংলাদেশে একটা নতুন পোকা, এটা লার্ভা পিউপা। এটা নিয়ে গবেষণা কার্যক্রম চলছে। এই পোকা যদি আমাদের খুব বেশি দেখা যায়, সেক্ষেত্রে আমাদেরকে এখানে এসিটামিপিড, প্লাটিনাম তুন্দ্রা বা ইমিডাক্লোপিড ব্যবহার করতে হবে ফুলের কুঁড়িতে। এই জন্য আক্রমণের শুরুতে ব্যবহার করে, কারণ এই পোকা কিন্তু ফুলটাকেই মূল টার্গেট করে, ফুলটাকে সে খেয়ে ফেলবে অথবা কচি ফল খেয়ে ফেলবে। তাহলে আমাকে এই দমনের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে ফুল কুড়ি আসার পূর্বেই। কুড়ি আসার পূর্বেই যদি আমি স্প্রে করি, তাহলে কন্ট্রোল করতে হবে। কুড়ি আসার পরে করলে ততদিনে কিন্তু ভিতর থেকে অতটা মারা যায় না আর কি। তারপরে আমাদের যে রসুনে আমাদের যে একটা পোকা দেখা যায়, হঠাৎ করে দেখা যাবে যে রসুনের পাতা এরকম পেঁচায় ফেলছে, পেঁচায় ফেলছে। এই পেঁচানোর অংশটা খুললে ভিতরে যে লার্ভা গুলো দেখা যাবে, এই লার্ভা, এটা হাত দিয়ে মারা যায়, কোনো ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে মরিচের আর একটা পোকা আছে, এটাকে বলে স্পাইরালিং হোয়াইট ফ্লাই। সাধারণত আমাদের যে নারকেল গাছ ধ্বংস হয়ে যাচ্ছে স্পাইরালিং হোয়াইট ফ্লাই দিয়ে। এই জন্য আমাদের এটাকে কন্ট্রোল করা অত্যন্ত প্রয়োজন। এটার জন্য সাধারণত আমার দমনের পদ্ধতি হচ্ছে তুন্দ্রা এবং ফিজিমাইট অল্টারনেট ব্যবহার করতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এই পোকা থাকে পাতার নিচের দিকে, পাতার উপরে কিন্তু ওঠে না। এই জন্য স্প্রে নজলটা পাতার নিচের দিকে করতে হবে। আবার এরা খুব চালাক, যখন স্প্রে করবে তখন কিন্তু উড়ে যেয়ে শীর্ষস্থ পাতায়, উপরের পাতায় যেয়ে বসে, ওখানে ডিম পারে আবার। এই জন্য নিচে স্প্রে করার পরেও যে নরম পাতাগুলো, কচি ডগাগুলো, কচি পাতাগুলো তো আমাদেরকে স্প্রে করতে হবে। তারপরে আমাদের যে আহ রসুন যে আমরা আসলে সংগ্রহ করি, রসুন কিন্তু মাঠে সুন্দর ফলন হলো, প্রোডাকশন পাইলাম, আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা বাড়িতে আমাদের মায়েদেরকে বা মেয়েদেরকে দেই। তারা করে কি, রসুনের মানে বেনি বানায় উপরে টানিয়ে রাখে। খাওয়ার সময় রসুন গুলো পারে, দেখা যাবে যে সেই রসুনগুলোর মধ্যে অর্ধেক রসুন ঠোসা। অর্থাৎ রসুন সংগ্রহের পরে যদি আমরা ঠিক মতো না শুকাই, ওই অবস্থাতেই যদি আমরা টানে রাখি, এবং ক্রমাগত যখন বৃষ্টি হবে তখন এরা ময়েশ্চার অ্যাবজর্ব করে, তখন ওইগুলোতে পোকাগুলো ধরে। পোকাগুলো দেখাবো। এই জন্য রসুন সংগ্রহের পরে ভালো মতো শুকে তারপরে উপরে টানে দিতে হবে। এবং যখন বৃষ্টি হবে, ক্রমাগত 7 দিন ধরে বৃষ্টি, তখন বৃষ্টি চলে যাওয়ার পরে রসুনগুলোকে পেরে রোদ্রে শুকাতে হবে আবার, নতুবা কিন্তু এরকম ঠোসা হয়ে যাবে। সাধারণত 2 ধরনের পোকা আমরা পাইছি, যে আমি দেখাচ্ছি, যে এই 2 পোকাগুলো। এই পোকাটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে অ্যালমন্ড মথ, এটাও এক ধরনের পোকা। এরা হচ্ছে রসুনের ভিতরে সুরঙ্গ করে খায়, যে এরকম সুরঙ্গ করে খায়। আর একটা পোকা আছে, সেটা হচ্ছে যেটা, এটা হচ্ছে ব্রাউন হাউস মথ। এরা হচ্ছে রসুনটাকে গুঁড়া করে ফেলে, একদম গুঁড়ো করে ফেলে। এই জন্য রসুন ঠোসা হয়। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যখন রসুন সংগ্রহ করব, পর্যাপ্তভাবে ভালোভাবে রোদ্রে শুকায়া ঠান্ডা করার পরে আমরা ঘরের মধ্যে সংরক্ষণ করব। এবং বৃষ্টি হলে, ক্রমাগত বৃষ্টি হলে, বৃষ্টির পরে যখন রোদ উঠবে, তীব্র রোদ, তখন মাঝে মাঝে শুকাতে হবে। না শুকালে এই পোকাগুলো খাইয়ে ফেলবে এবং রসুন আমাদের ঠোসা হয়ে যাবে। প্রায় 50%-এরও বেশি রসুন ঠোসা হয়ে যায় যদি আমরা এটা কন্ট্রোল করতে না পারি। আর যে রসুনটা আমরা বীজ রাখবো, সেখানে আমরা সেভিন পাউডার মিক্সিং করে রেখে দিতে পারি, সেটা খাওয়া যাবে না। আর আমরা যেটা খাবো সেটা মাঝে মধ্যে ভালো মতো শুকাতে হবে এবং রোদ্রে মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে। এরপরে পেঁয়াজের আর একটা পোকা এখানে লিপ মাইনার বলে, যদি এটা খুব কম হয়, তারপরে আপনারা খেয়াল করবেন এই যে পাতায় এরকম দাগ, এর ভিতরে লার্ভা আছে, পিউপা আছে, যে দেখা যাচ্ছে।
এরা ভিতরের পিউপাগুলো খায়, পিউপাগুলো খেয়ে এরা আসলে পরবর্তীতে এই গাছগুলো এগুলো ভেঙে যায় আর কি। এটা মাইনর পেস্ট, এটার জন্য সাধারণত সাকসেস বা ট্রেসার দিলেই আমাদেরকে এটা কন্ট্রোল করা যায়। তারপর মিলিবাগ আমরা জানি বিভিন্ন ক্রপের একটা মেজর পেস্ট, বিশেষ করে এটা আমাদের যে কোনো গাছে বা ফলে এটা হইতে পারে। এটা মরিচেও হয়, যে মরিচে মিলিবাগ। মিলিবাগের নিয়ম হচ্ছে মিলিবাগ যখন প্রথম অবস্থায় থাকে তখন এটা কন্ট্রোল করা যায়, কিন্তু পরবর্তীতে যখন এরা মোমের আবরণে আবৃত হয় তখন কিন্তু কষ্টকর, খুব কঠিন। তখন আমাদেরকে সেবিন দিতে হয়। যদি আক্রমণ বেশি হয় তাহলে সেবিন দিতে হয়, আর আক্রমণ কম হলে ব্রাশ দিয়ে আমরা এই মিলিবাগ গুলোকে নিচে নিয়ে হাত দিয়ে মেরে ফেলতে পারি যদি সুন্দর গাছে আমাদের হয়। আর যদি বেশি আক্রমণ হয় তখন আমাদেরকে এটা ওই যে সেবিন পাউডার দিয়ে আমরা এটা কন্ট্রোল করি। আর কম আক্রমণ হলে এটা ফাইটোক্লিন বা বায়োক্লিন, জৈব বালাইনাশক যেটা আমরা বাজারে পাই, সেটা দিয়ে এটাকে কন্ট্রোল করা হয়। তারপরে এটা একটা মানে নতুন একটা জিনিস আসলে আমাদের দেশে এই যে মনে হবে যেন ভূতের থুতুর মতো মনে হয়, বিভিন্ন মশলা ফসলে হয়। এটা আসলে এর ভিতরে একটা পোকা থাকে, এই যে পোকাটা দেখা যাচ্ছে। এরা পোকা থেকে, গাছ থেকে রস শুষে খায়, কিন্তু এখনো মেজর নয়, কিন্তু জাস্ট খালি দেখানোর জন্য দেখালাম যে এটা এর ভিতরে আসলে একটা পোকা থাকে আর কি। এটাকে স্পিটেল বাগ বলে। আর মরিচের যেটা মারাত্মক, যেটা পরে সমস্যা, আমি যেটা বললাম যে মাকড় আর পোকা। পোকার 6টা পা, মাকড়ের সাধারণত 8টা পা। পোকার আক্রমণ হলে গাছের পাতা উপরের দিকে বেঁকে যায়, আর মাকড়ের আক্রমণ হলে পাতা নিচের দিকে বেঁকে যায়। এখানে যদি আমি আবার পোকার ওষুধ দিই তাহলে কিন্তু আরো মাকড় বেড়ে যাবে। এখানে মাকড় নাশক দিতে হবে, তবে আক্রমণের শুরুতে দেওয়া ভালো। পরবর্তীতে দিলে তেমন কাজ হয় না। আক্রমণের শুরুতে যেন ইনফেস্টেড প্লান্ট আছে সেই প্লান্ট গুলোকে বার্ন করে ফেলতে হবে। যেমন লিচুর মাকড়, আমরা লিচুর পাতা মোটা হয়ে যায়, এটার ম্যানেজমেন্টও সেম, যে এই পাতাগুলোকে সংগ্রহ করে আগে পুড়ে ফেলতে হবে, নতুবা ওখান থেকে মাকড় আবার গাছে আক্রমণ। এখানেও ইনফেস্টেড প্লান্ট গুলোকে বার্ন করে পরবর্তীতে আমরা এটা মাকড় নাশক দিতে পারি। মাইট, ভার্টিমেক দিলেই আমরা মাকড় থেকে ফসলকে রক্ষা করতে পারি। এটা আমার ছিল হচ্ছে মোটামুটি প্রকার। এখন আমি একটু রোগের গুলো আহ, আপনাদের সামনে আলোচনা করি, যে যে স্পাইসেস ক্রপে যে এই 3টা ক্রপে যে কি ধরনের রোগগুলো বেশি হয়। যেমন প্রথমে পার্পল ব্লচ অফ অনিয়ন। আচ্ছা, আমি কি ব্রেক দেবো? পোকার কোনো প্রশ্ন উত্তর নেওয়া হবে নাকি পরবর্তীতে আমি একসাথে চালিয়ে যাবো? একসাথে চালায় যান, সমস্যা নাই। আচ্ছা, তাহলে একবার শেষ করে দিই না? আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, একটা আসসালাম। কথা ছিল, আমি ভুট্টার গাছের মাঝখানে পেঁয়াজ চাষ করি। গত কয়েক বছর থেকে করতেছি, মোটামুটি ভালোই হয়। কিন্তু আমার আলোচনার সময় একটা জিনিস খেয়াল রাখেন, পেঁয়াজ চাষ করার সময় যখন পেঁয়াজ চাষ করি, এমন যদি কীটনাশক দেওয়ার সময় ভুট্টা এবং পেঁয়াজ দুটার জন্য যদি উপকারী হয়, এইভাবে একটু আলোচনাটা করবে, এটা অনুরোধ রইল। আচ্ছা, আমি আগে লেকচারটা শেষ করি, পরে প্রশ্ন উত্তর পড়বে। আপনাদের যত প্রশ্ন আছে করবেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি তারপর আপনাকে জানিয়ে রাখলাম। আচ্ছা, ঠিক আছে। তো ডিজিজের মধ্যে পেঁয়াজের সবচেয়ে বড় 2টা ডিজিজ, তার মধ্যে একটা হচ্ছে পার্পল ব্লচ অফ অনিয়ন। প্রথমে এরকম সাদা হয়ে যাবে, মাঝখান থেকে এরকম খয়েরি হয়ে যাবে, পরবর্তীতে এটা ভেঙে যাবে, পরবর্তীতে পুরা গাছটা হলুদ হয়ে যাবে এবং পেঁয়াজ মারা যাবে। এটা পেঁয়াজের সবচেয়ে মারাত্মক সমস্যা, এটা পার্পল ব্লচ বলে, এবং পরবর্তীতে এরকম শুকিয়ে মারা যাবে। এটাই আমি জাস্ট পর্যায়ক্রমগুলো দেখাচ্ছি, শেষের দিকে এটা মারা যাবে আর কি। তো এইটার জন্য সাধারণত আমাদেরকে, আমরা যে পেঁয়াজ যারা চাষ করি সেখান থেকে রোভরাল এবং এমিস্টার টপ অল্টারনেটলি আমরা দিতে বলি, যে 2টা অল্টারনেটলি আপনারা প্রথম থেকে শুরু করে যদি আমরা দেই তখন এই রোগটাকে কন্ট্রোল করা যাবে। তারপর স্টেম ফাইলাম ব্লাইট, সেম ডিজিজ। এই যে এরকম পরে স্টেম ফাইলাম ব্লাইট আর পার্পল ব্লচ, দুটোর পার্থক্য হচ্ছে পার্পল ব্লচটা পাতার মাঝখান থেকে শুরু হবে আক্রমণ, পরবর্তীতে পুরো গাছটা মরে যাবে। আর স্টেম ফাইলাম ব্লাইট এর পাতাটা মারা যাবে উপর থেকে মরে আসবে। দুটোই কিন্তু একই ম্যানেজমেন্ট প্রায়। এখানে প্রায় 100% গাছ নষ্ট হয়ে গেছে স্টেম ফাইলাম ব্লাইট দিয়ে। যদি আমি ভিডিও দেখাই, এটা এটা একটা মাঠের ভিডিও, পুরা ক্ষেতটা এই ডিজিজে শেষ হয়ে গেছে।
এই জন্য পেঁয়াজ করতে গেলে, বিশেষ করে পেঁয়াজের বীজ যদি করতে যান, এটা মারাত্মক সমস্যা। এই এই আমাদের যে এই রোগগুলোর থেকে আমাদেরকে প্রাথমিক পর্যায়ে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। শুরু থেকেই আমাদেরকে রোভরাল এবং এমিস্টার টপ অল্টারনেটলি আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে স্টেম রট, এটা একটা ডিজিজ হচ্ছে যে অনেক সময় কাণ্ডের গোড়া, এই পেঁয়াজের গোড়াগুলো পচে যায়, এটাকে বাল্ব রড বা স্টেম রড বলে। এটা সাধারণত হলে আমাদের এটা জাস্ট ছবিগুলো দেখাচ্ছি, এটার জন্য আমাদের অটোস্টিন, গাছের গোড়ায় অটোস্টিন দিতে হবে যদি আমাদের এটার এই স্টেম বাল্ব রডটা হয়। তারপর এইটা এখন আমাদের মারাত্মক খুব সমস্যা, পেঁয়াজের গাছে কৃমি দেখা যাচ্ছে। কৃমি মানে এটা নেমাটোড বলে, নেমাটোডের বাংলা নাম কৃমি। যেমন মানুষের কৃমি হয়, গাছেরও কৃমি হয়। মানুষের কৃমি হলে কি, ছোট বাচ্চাদের হয় পেটটা ফুলে যায়, যা খায় সব ওই কৃমি খায়। আর পেঁয়াজে যখন কৃমি হবে, গাছে যখন কৃমি হবে, তখন গাছগুলো, শিকড়গুলো মোটা হয়ে যাবে। এটাই হচ্ছে কৃমির লক্ষণ। তো পেঁয়াজের মধ্যে যখন আমি আমি দেখাচ্ছি যে পেঁয়াজে কৃমি হলে কেমন হবে। এই যে পেঁয়াজে যখন কৃমি হবে, গাছের বৃদ্ধি হবে, এরকম লাল হয়ে যাবে গাছ, এবং শিকড়গুলো যদি আমি তুলে, শিকড়গুলো মোটা হয়ে গেছে। এই যে মোটা শিকড়, এই যে মোটা শিকড়, এই শিকড় যে মোটা হয়ে গেছে, এটা হচ্ছে নর্মাল শিকড়, আর এটা হচ্ছে মোটা শিকড়। শিকড় মোটা হলেই বুঝতে হবে এখানে নেমাটোডের আক্রমণ। এখানে হাজারো কীটনাশক দিলেও কিন্তু কন্ট্রোল হবে না, উপরে যদি যদি দেয়। নেমাটোডের জন্য কন্ট্রোল, যেহেতু রুটকে অ্যাটাক করে, এর জন্য মাটিতে কীটনাশক দিতে হবে। যেমন আমরা আগে কার্বোফুরান দিতাম, এখন আমাদের রাগবি, তারপরে ফার্টরা, ইনফিউজ, এগুলো হচ্ছে নেমাটোড মারার জন্য সবচেয়ে ভালো ঔষধ। এই জন্য এই ধরনের যদি পেঁয়াজের আমরা দেখি যে গাছগুলো মারা যাচ্ছে, সাথে সাথে গাছগুলো তুলে শিকড় চেক করতে হবে। শিকড় চেক করে যদি এরকম মোটা পাই, তাহলে অবশ্যই আমাকে এখানে আমাদের যে নেমাটোডের যে ঔষধগুলো, সেই ওষুধ আমি পরে বলতেছি, সেই ওষুধ দিলে তখন এটা কন্ট্রোল করতে পারবো। নতুবা এই ক্ষেত থেকে কোনো ফসলই হবে না। এই যদি আমরা আক্রমণ থেকে এই ক্ষেত, আস্তে আস্তে গাছগুলো মারা যাচ্ছে, এই যে গাছগুলো মারা যাচ্ছে, এটা হচ্ছে নেমাটোডের আক্রমণ। চেনার বুদ্ধি যেটা বললাম, যে শিকড় মোটা হয়ে যাবে। এটার জন্য আমাদেরকে যেটা আগে ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি, যে শস্য পর্যায়ে অবলম্বন করা, যদি সম্ভব হয় জমিকে যদি আমি ফ্লাডেড করে রাখতে পারি, তাহলে নেমাটোড মারা যায়। তারপরে 2-3 বার চাষ করে, যদি রোদ্রে, তীব্র রোদের সময় যদি জমিগুলো জাস্ট ফাল্টায় চাষ করে উপরে তুলে রাখি, তখন এটাকে কিছুটা কন্ট্রোল হয়। তারপরে অর্ধপচা মুরগির বিষটা কিন্তু অর্ধপচা হলে সেখানে একটা গ্যাস তৈরি হয়, ওই গ্যাসে নেমাটোড মারা যেতে পারে। আর কীটনাশক দিলে আমাদেরকে এখন হবে রাগবি সবচেয়ে ভালো, রাগবি 10G, 2.5 কেজি পার হেক্টর, এটা আমাদেরকে দিতে হবে। দিলে এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো নেমাটোড থেকে। তারপর পার্পল বলো, যেটা আমি আগে রসুন পেঁয়াজে বলছিলাম, রসুনের কিন্তু একই রোগ, একই সিমটম। এই রসুনের মাঝখান থেকে শুরু হচ্ছে, একই কন্ট্রোল মিজার, ওই আমাদেরকে রোবরাল এবং এমিস্টার টপ অল্টারনেটলি ব্যবহার করতে হবে। তারপরে রসুনের মোজাইক ভাইরাস হইতে পারে, এরকম মোজাইক ভাইরাস হলে কাপ রুটিন করতে হবে, কারণ ভাইরাসের কোনো ট্রিটমেন্ট কিন্তু সারা পৃথিবীতে নাই, মানুষের ক্ষেত্রেও নেই, গাছের ক্ষেত্রেও নেই। এই ভাইরাস আক্রমণ হলে সেগুলাকে আমাদেরকে তুলে ফেলতে হবে। তারপরে মরিচের আমাদের রোগ হলে প্রথম হচ্ছে ড্যাম্পিং অফ হইতে পারে। চারা অবস্থাতে যদি বেশি যদি পানি মানে স্যাঁতসেঁতে হয়, তখন এই চারাগুলো মারা যায়, এটাকে বলে ড্যাম্পিং অফ বলে। এই জন্য এটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে আমাদেরকে মানে অতিরিক্ত পানি সিডবেড থেকে সরাতে হবে। তারপরেও যদি বেশি আক্রমণ হয়, সেক্ষেত্রে আমাদের অটোস্টিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম দিয়ে গাছের গোড়ার মাটিতে আমাদেরকে স্প্রে করতে হবে। তারপর মরিচের আর একটা রোগ আছে, খালি মরিচেরই না, এটা মরিচের সাথে সাথে আমাদের অন্যান্য ক্রপ যেটা বলি, যেমন আমাদের বেগুন, আমাদের টমেটো, আলু, আদা, মরিচ, এগুলো একই জিনিস। টমেটো, এটাকে বলে ব্যাকটেরিয়াল উইল্ট। ব্যাকটেরিয়াল উইল্ট চেনার বুদ্ধি হচ্ছে যে হঠাৎ করেই দেখা যাবে যে একটা গাছ মারা যাচ্ছে। এখানে আসলে গাছের মানে জাইলেম নষ্ট হয়ে যায়, মাটি থেকে গাছ মূলের মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে, ভিতরে যে জাইলেম বলে, জাইলেমের মাধ্যমে মাটি থেকে পানি এবং খাদ্য উপাদান গ্রহণ করে। এই রোগ হলে এই জাইলেমটা নষ্ট হওয়ার ফলে গাছ মাটি থেকে খাবারও নিতে পারে না, পানিও নিতে পারে না, এই জন্য গাছগুলো শুকিয়ে যায়। আর ব্যাকটেরিয়াল উইল্ট হলে তো খুব মারাত্মক সমস্যা।
সারা পৃথিবীতে এখন পর্যন্ত ব্যাকটেরিয়া দমনের জন্য তেমন কোনো ভালো মেডিসিন নেই, এখন পর্যন্ত ইফেক্টিভলি নেই। এই জন্য আমাদেরকে মানে প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে হবে। আমি জানাচ্ছি এটা ব্যাকটেরিয়াল উইল্ট হলে চিনব কি করে। গাছের গোড়াটা কেটে আমি যদি 1 গ্লাস পানির ভিতরে এরকম ডুবাইয়ে রাখি, তখন দেখবে দুধের স্বরের মতো পড়ছে। এই দুধের স্বর পড়লে কনফার্ম হইতে হবে যেটা ব্যাকটেরিয়াল উইল্ট। ব্যাকটেরিয়াল উইল্ট হলো এই গাছের গোড়ার মাটি সহ সরে ফেলে দিতে হবে। আর এছাড়া বাংলাদেশে অনেকগুলো ব্যাকটেরিয়াসাইড আছে, কিন্তু তেমন কোনো ভালো ইফেক্টিভ নেই। সবচেয়ে ভালো হচ্ছে এর জন্য স্ট্যাবল ব্লিচিং পাউডার জমিতে দেওয়া। স্ট্যাবল ব্লিচিং পাউডার বড় বড় সারের দোকানে পাওয়া যায়। এটা 15 কেজি পার হেক্টর, অর্থাৎ বিঘা প্রতি 2 কেজি স্ট্যাবল ব্লিচিং পাউডার জমিতে সেচ চাষের সময় ফসল লাগানোর পূর্বে জমিতে দিতে হবে। দিয়ে আমি যদি চাষ করি তাহলে এই 5টা ফসল রক্ষা পাবে, যেমন মরিচ, বেগুন, টমেটো, আলু, আদা। এই জন্য আমাদেরকে স্ট্যাবল ব্লিচিং পাউডার দিয়ে আমাদেরকে ফসল চাষ করলে তখন আমরা এই রোগ থেকে কন্ট্রোল করতে পারবো। আর মাঠে হয়ে গেলে এই গাছের গোড়ার মাটি সহ তুলে ফেলে দিতে হবে। তারপর ফিউজেরিয়াম ঢলে পড়া একটা বলে, যে পুরা গাছ যদি একত্রে ঢলে পড়ে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট। ফিউজেরিয়াম উইল্ট হচ্ছে গাছের একটা অংশ ঢলে পড়বে, পুরোটা না। এটার জন্য সাধারণত এটা ছত্রাক দিয়ে হয়, এই জন্য এটাকে অটোস্টিন দিয়েই আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। তারপরে মরিচের আর একটা আছে রোগ আছে, এটা বলে ডাইব্যাক। ডাইব্যাক খালি মরিচেরই না, বিভিন্ন ফল গাছের উপর থেকে মরে আসে, এটাকে বলে ডাইব্যাক। মরিচের ক্ষেত্রে এটা হইতে পারে। ডাইব্যাক হলে সাধারণত আমাদের তারপর ডাইব্যাকের পরবর্তী পর্যায়ে যাবে হচ্ছে অ্যানথ্রাকনোজ, একই অর্গানিজম দিয়েই। অ্যানথ্রাকনোজ মানে কালো হয়ে বসানো দাগ হবে এরকম। এটা আমাদের যে কোনো ফলই হইতে পারে, আমে হইতে পারে, বিভিন্ন সবজিতে হইতে পারে। এরকম হলে এটা অ্যানথ্রাকনোজ বলে। ডাইব্যাক দুটোই মিলেই। এটার জন্য সবচেয়ে ভালো ঔষধ হচ্ছে টিল্ট। 1 লিটার পানিতে 0.5 ml টিল্ট দিতে হবে। তবে ডোজ বেশি বার হয়ে গেলে কিন্তু গাছ পুড়ে যেতে পারে। এই জন্য 1 লিটার পানিতে 1/2 মিলি টিল্ট দিয়ে আমি স্প্রে করলে এটাকে কন্ট্রোল করতে পারবো। মরিচের আর একটা রোগ আছে, এটা বলে চুয়ানিফা লিভ ব্লাইট বলে। এটা পুরো গাছটা পাতা সহ মরে আসে একদম, পুরো গাছটা পুরো মরে আসবে উপরের দিক থেকে নিচের দিকে। এটা যদি হয় তাহলে আমাদেরকে এখানে রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আমাদেরকে দিতে হবে, অথবা অটোস্টিন দিলেও এটা কাজ হবে। তারপর সার্কোস্পোরা লিপ স্পট, এটা হচ্ছে মরিচের পাতায় রোগগুলো হয়, যে এর পাতায়, এটা মাইনর। এটা যদি সাধারণত বেশি হয় তখন আমরা এখানে অটোস্টিন দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি, বা টিল দিয়ে। কম হলে এটার জন্য আমাদের স্প্রে করার দরকার নেই। তারপর লিপ কার্ল ভাইরাস, যেটা আমি বললাম যে মরিচের মারাত্মক সমস্যা, লিপ কার্ল ভাইরাস। এটা হলে সাধারণত আমাদের গাছ তুলে ফেলতে হবে, কারণ আসলে ভাইরাসের ট্রিটমেন্ট কিন্তু মানুষেরও নেই, আমাদের গাছেরও কোনো ট্রিটমেন্ট নেই আর কি। এই মোটামুটি আমার উপস্থাপনা ছিল। এখন কারো যদি প্রশ্ন থাকে, আপনার প্রশ্ন করলে আমি সেই অনুযায়ী ইনশাল্লাহ উত্তর দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, এই যে ঢলে পড়া রোগটা কি স্যার শুধু বেগুন বা টমেটো এগুলোতেই হয়, না স্যার এটা লাউয়েও হতে পারে? আচ্ছা, আমি বলি, ঢলে পড়া রোগ আসলে উইল্টিং 3 ধরনের। একটা হচ্ছে ছত্রাক দিয়ে হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হয়, আর একটা হচ্ছে নেমাটোড দিয়ে হয়। 3টা চেনার বুদ্ধি হচ্ছে, যদি গাছের গোড়া কেটে যদি দেখা যাচ্ছে যে দুধের স্বরের মতো রস পড়ে, তাহলে এটা ব্যাকটেরিয়াল উইল্ট। আবার যেমন আপনার যে লাউ গাছে মারাত্মক ভাবে নেমাটোডের উইল্ট হয়, শিকড় মোটা হয়ে যাবে একদম, দেখবেন লাউ কুমড়া মোটা হয়ে যাবে। তখন শিকড় যদি মোটা হয় তাহলে এটা হচ্ছে নেমাটোড দিয়ে হয়। আর যদি পুরা গাছ একমাত্র না শুকায়, একটা একটা করে ডাল শুকায়, সেটা হচ্ছে ছত্রাক দিয়ে হয়। এই যে 3টার কিন্তু আলাদা ম্যানেজমেন্ট। ব্যাকটেরিয়াল উইল্ট হলে সেখানে ব্যাকটেরিয়াল উইল্ট সব গাছে হবে না। ব্যাকটেরিয়াল উইল্ট হবে, আমি বললাম, মরিচ, টমেটো, বেগুন, আদা, সোলানেসিক রোগগুলোতে ব্যাকটেরিয়াল উইল্ট হবে। আপনার ঢেঁড়স, লাউ বা শাকে এখানে হবে মানে উইল্ট, নেমাটোড উইল্ট হবে। স্যার মানে জায়গায় হয়েছে এরকম, মানে গোড়ার দিক থেকে 8-10 ফিট ভালো আছে, আর মাঝখানে 4-5 ফিট জায়গায় এরকম পাতা একদম কুকড়ে গেছে, মানে একদম মনে হচ্ছে মরার মতো, আবার আগার দিকে আবার ভালো আছে স্যার।
এদিকে মরিচে, না স্যার লাউয়ে। লাউয়ে সাধারণত ব্যাকটেরিয়াল উইল্ট হয় না। লাউয়ে গাছের গোড়াটা চেক করবেন, সম্ভবত নেমাটোড উইল্ট হওয়ার সম্ভাবনা গাছে। লাউ গাছগুলোতে খালি লাউ না, অল কিউকার বেটিগুলো মারাত্মক ভাবে নেমাটোড সাসেপ্টেবল। এই জন্য গাছের গোড়াটা চেক করবেন, যদি মোটা শিকড় হয় সেক্ষেত্রে আপনারা হার্টরা বা এনফিউজ অথবা রাগবি দিলে এটাকে কন্ট্রোল করা যাবে। ও আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার একটা বিষয় জানার জন্য, এই মরিচ গাছে পুষ্টির অভাবজনিত যে সকল লক্ষণগুলো যদি একবার বলে দিতেন তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হইতো আর কি। আচ্ছা, আমার তো এটা ইনসেক্টার ডিজিজের ক্লাস। পুষ্টির অভাব মানে এটা আপনাকে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট করতে হবে। মরিচের জন্য যে রেকমেন্ডেড ফার্টিলাইজার আছে এটা আপনাকে ব্যবহার করতে হবে। এটা যদি আপনাদের কাছে না থাকে পরবর্তীতে যোগাযোগ করেন, আমাদের যে স্পাইসেস রিসার্চ সেন্টারের যে রিকমেন্ডেশন এটা পরবর্তীতে পাঠিয়ে দেওয়া যাবে আর কি। যে কতটুকু ফার্টিলাইজার আপনি দেবেন, কখন দেবেন, এটা পুরো একটা প্রেসক্রাইব শিডিউল আছে আর কি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যালো বলেন। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। আমি হলুদ গাছ লাগাই। হলুদ গাছে, পাতা পুরার মতো পড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আমি অ্যামিস্টার টপ আর গোল্ডার দুইটা mix করে তো তাতে দেখা যাচ্ছে 40% গাছের মোটামুটি পাতা গজায়, 40% পাতা গজাচ্ছে না। এক্ষেত্রে আসলে স্যার করুন কি? ডিস্টার্ব হচ্ছে। স্যার আমি সাউন্ড কি আবার বলবো? হ্যাঁ হ্যাঁ, ওই ইকো হচ্ছে জন্য। হ্যাঁ বলেন তো আবার। হলুদ গাছে হ্যাঁ স্যার, আমার হলুদ গাছের পাতা মানে কিরকমের পুরার মতো হয়ে শুকাই যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, হলুদ গাছে সাধারণত লাস্টের দিকে এই রোগটা হয়। হ্যাঁ, তো এইটার জন্য শুরুতেই মানে এই রোগ যখন শুরু হবে, যখন দুই একটা পাতায় দেখা যাবে তখন আমাদেরকে টিল্ট স্প্রে করতে হবে 0.5 ml/লিটার। এটা সাধারণত হলুদ গাছের শেষের দিকে এটা বেশি হয় এবং পুরো পাতা পুড়ে যাবে একদম। জি স্যার। এই জন্য যখন দুই একটা পাতা পড়া শুরু হবে ওই সময়ই আপনাকে এটা স্প্রে করতে হবে আর কি। কিন্তু পাতা স্যার আমি পুড়িয়ে গেলে ওই পাতাটা কিন্তু রিকভারি করা যাবে না আর। এই পাতা পুরার আগে আপনাকে স্প্রে করতে হবে। স্যার আমি ওই কীটনাশকের দোকান থেকে কথা কথা তো ক্লিয়ার বলা যায় না, সাউন্ড আছে। কেন যেন ইকো হচ্ছে। আপনি লাইনটা কেটে আবার ধরতে, কানে ধরতেছে আমাদের ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। তো স্যার আমি সেক্ষেত্রে গোল্ডার টপ না কি বলে এরকম একটা ওষুধ দোকান থেকে এনে দিছিলাম, মানে দুইটা মিক্সড করে। তাহলে অ্যামিস্টার টপ আর গোল্ডার টপ সম্ভবত এরকম নাম হবে, এই দুইটা মিক্স করে আমি 15-20 দিন আগে দিছি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে না যে খুব একটা কাজ হয়েছে। এটা আসলে এই রোগটা কিন্তু যখন মানে পুরা ক্ষতি করে ফেলবে তখন কিন্তু আসলে এই যে ইনিশিয়াল স্টেজে আমরা বলি যে ইনসেক্ট এবং ডিজিজের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে আমাদেরকে আসলে কন্ট্রোল করতে হবে। প্রাথমিক পর্যায়ে না কন্ট্রোল করলে এটাকে কিন্তু মানে এটাকে কন্ট্রোল করা খুব দুঃসাধ্য হয়ে যায়। শুরুতেই আপনি এটাকে শুরুতেই যদি আমি দিই তাহলে কোন ধরনের সাইজ দিলে ভালো হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এই রোগটা কিনে একটু দেখেন তো। হলুদে তো না, আজকে তো হলুদ টপিক ছিল না, এই জন্য আমি এটা রাখিনি। হ্যাঁ আমি হ্যাঁ জি স্যার। দেখাচ্ছি, আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি যে আপনি যে কথা বলছেন এটা কিনা। স্যার টাইম পাশে না আসেনি এখন।
স্ক্রিনে কি গেছে, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা স্যার যাচ্ছে? আসছে তো। হ্যাঁ জি স্যার, এই ধরনের। এটাই হচ্ছে হলুদের মারাত্মক রোগ। এটার জন্য আপনি, যেটা আমি বললাম, টিল্ট অথবা কেব্রিওটপ দিতে হবে ইনিশিয়াল স্টেজ অফ ইনফেস্টেশন। আপনি এরকম পাতা পুড়িয়ে গেলে তখন দিলে এটা কাজ হবে না, হওয়ার আগে দিতে হবে। টিল্ট অথবা কেব্রিওটপ দিলে তখন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন আর কি। কিন্তু পরে দিলে হবে, তোমার এখানে বাউন্ড হয়ে গেছে। আচ্ছা, আব্দুল ওয়াহিদ একটু মিউট করবেন। হ্যালো, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু স্যার আলাইকুম। আমার একটা জিনিস জানা ছিল স্যার। এরকম আমার গতবার যখন ভুট্টা ক্ষেতে আমি পেঁয়াজ করেছি, তখন হ্যাঁ পেঁয়াজ উঠানোর আগে ইঁদুর, এবং আমার যে লোকেশন, খামারের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ সিংগাইরে। হুম। তো এখানে ইঁদুর এবং শিয়াল দুই গ্রুপই আমার প্রচুর পরিমাণে পেঁয়াজ খেয়েছে। এটা ঠেকানোর জন্য কিছু কি আছে? দুটো আলাদা প্রাণী। ইঁদুরের জন্য ইকো হচ্ছে, মনে হয় যে একসাথে কয়েকদিন কিনে রাখছেন মনে হয়। ইঁদুরের জন্য শোনা যাচ্ছে? হ্যালো, জি ইঁদুরের জি জন্য শোনা যাচ্ছে? ইঁদুর নাশক দেবেন। ইঁদুর নাশক কিন্তু বিভিন্ন ধরনের আছে। ইঁদুর হচ্ছে অত্যন্ত, ইঁদুরও চালাক প্রাণী, শিয়ালও চালাক প্রাণী। ইঁদুর কোথাও হলে সেখানে একই খাবার ব্যবহার করবেন না। ইঁদুর একই খাবার খেয়ে যদি একটা দুটো মারা যায়, ওই পালের ওরা আর ওটা খাবে না। এই জন্য খাবার চেঞ্জ করতে হয়। আর ইঁদুরকে মারার জন্য দেখবেন যে ইঁদুরের গর্ত কিন্তু 15 থেকে 20টা হয়, 15টা 20টা তার ওপেনিং থাকে। আপনি চিনবেন কি করে যে এটা ইঁদুরের গর্ত? যে গর্তটা ভিজা, মাটিটা ভিজা, কনফার্ম হবো যে এইখানেই আমার ইঁদুর আছে। আর উপরের মাটি যদি শুকনা হয়, ইঁদুরের গর্তের মাটি যদি শুকনা হয়, তাহলে কিন্তু সেখানে ইঁদুর নাই। যেটা ভিজা মাটি ওটাকে ওর মধ্যে আছে, ওই ক্ষেত্রে আপনি কোনো একটা কাগজের মধ্যে করে ইঁদুর নাশক আপনি ওর ভিতরে ঢুকাই দেবেন। তবে একই খাবার বারবার দেওয়া যাবে না, তখন ইঁদুর মারা যাবে। আর শিয়াল মারার জন্য তো আসলে, শিয়াল তো আরো অত্যন্ত চালাক প্রাণী। শিয়াল মারার জন্য আমরা সাধারণত আমাদের ফার্মগুলোতে যেটা করি সেটা হচ্ছে একটু খরচ বেশি, মুরগিতে বিষ লাগাই দিলেও সে খেয়ে মারা যায় আর কি। এছাড়া তো আসলে কন্ট্রোল স্যার, ইঁদুরের জন্য মুরগির মাংসে কি বীজ দেবো? বাজারের যেটা আপনার বিষ, যেমন সেভিনি দিতে পারেন, আপনি ক্যারাটে দিতে পারেন, মিক্সিং করে ওখানে দিতে হবে আর কি। সেভিন আছে, ক্যারাটে আছে, ক্লোরপাইরিফস আছে, ওই কীটনাশক দিয়ে মাখায় দিতে হবে আর কি। মাখাই দিয়ে ওখানে রাতে রেখে আসবেন, দেখবেন যে খেয়ে মারা যাবে আর। আচ্ছা স্যার, জমিতে প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব হলে নাকি এই যে ন্যাপথালিন গোটা যেটা আছে, ন্যাপথালিন, ওইটা নাকি রেখে দিলে নাকি গন্ধে আসে না, এটা কি কতটুকু কার্যকর? কিছুটা করে, 100% পার্শিয়ালি এটা করে না। মানে 100% যে কন্ট্রোল করবে এমন কোনো কথা নেই। 100% কন্ট্রোল হচ্ছে যে খাবার সাধারণত চেঞ্জ করে দিতে হয়। যেমন আপনি জিঙ্ক ফসফাইড বাজারে কিনতে পাওয়া যায়, কালো পাউডার, সবাই জানি। একদিন দিলেন পাউরুটির সঙ্গে, একদিন দেবেন হয়তো আপনি শুটকি মাছের সঙ্গে, একদিন দেবেন বিস্কুটের সঙ্গে, এইরকম করে খাবার চেঞ্জ করে দিতে হয়। কারণ ইঁদুরের এটাকে বলে বেইট শাইনেস, অর্থাৎ ধরে একটা পালে যদি ইঁদুর 10-12টা থাকে, একটা যদি আগে খাওয়া মেরে মারা যায়, তখন ওরা কি খাবার খাইছে ওই খাবার ওরা আর খাবে না। এই জন্য ইঁদুর মারতে হলে আপনাকে এই যে চেঞ্জ করতে হবে, খাবারগুলোর প্যাটার্নটা মাঝে মধ্যে চেঞ্জ করে দেবেন। সন্ধ্যার আগে গর্তের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন যে ও খেয়ে মারা যাবে আর কি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার এই যে পেঁয়াজের স্যার বিভিন্ন ধরনের রোগবালাই তো হয় সব সময়, একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। স্যার এই জন্য কি স্যার মশলা গবেষণা কেন্দ্র থেকে বা স্যার আপনাদের উদ্যোগে কি এরকম কোনো ব্যবস্থাপনা আছে যে পেঁয়াজের একদম বীজতলা থেকে শুরু করে যে লাগানোর যে মেন জমি, বীজতলা থেকে বীজ থেকে যে চারাটা হলো এটা নিয়ে যে মেন জমিতে লাগানো হয়, এই জমির প্রস্তুত থেকে শুরু করে একদম পেঁয়াজ তোলার আগ পর্যন্ত এরকম কোনো স্প্রে শিডিউল বা এরকম কোনো সার ব্যবস্থাপনার এরকম কোনো শিডিউল আছে কিনা স্যার? আচ্ছা আমি বলি,
শিডিউল হচ্ছে আপনার ফার্টিলাইজার সার ব্যবস্থাপনা থেকে ইরিগেশন ম্যানেজমেন্ট, এগুলো সব শিডিউল আছে, কিন্তু কীটনাশকের জন্য, রোগনাশকের জন্য কোনো শিডিউল হয় না। আমরা আমাদের লিফলেটে বা আমাদের বইগুলোতে আমরা বলে দেই যে এই রোগ হইতে পারে। আপনি ধরেন 10টা রোগ আছে পেঁয়াজের, আপনার জমিতে 10টা রোগ হইল না, তাহলে আপনি কি কীটনাশক দেবেন? ওই শিডিউল আমরা করে দেবো না, তখন ওই শিডিউল করে দিলে তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আপনার জমিতে যে রোগটা হয়েছে তার ম্যানেজমেন্ট আপনি করবেন, তার জন্য কি ম্যানেজমেন্ট করতে হবে সেটা আমাদের বলা আছে, আমাদের বুকলেটে বলা আছে। যেমন 10টা রোগ হয়েছে, 10টা রোগই তো আপনার পেঁয়াজে হবে না, তাহলে আপনি 10টা শিডিউলে কেন আপনি স্প্রে করবেন? এমন হইতে পারে আপনার একটাও হবে না। এই জন্য জি স্যার। কি কি রোগ হইতে পারে তার সম্ভাব্য ম্যানেজমেন্ট আমাদের বলা আছে, ওর মধ্যে যেটা আপনার হবে আপনি সেটা দেবেন। আর জি। আপনি যদি বুঝতে না পারেন হোয়াটসঅ্যাপে ছবি দেবেন, ছবির মধ্যেই আমরা রেজাল্ট দিয়ে দেবো যে আপনার এটাতে এই হয়েছে, আপনি এটা দেবেন। স্যার তাহলে এই সার ম্যানেজমেন্ট বা স্যার যে 10টা রোগের কথা বললেন, স্যার এই 10টা 10টা বিষয় 10টা কিভাবে রোগ, স্যার ধারণা দিতে পোকা আছে 10টা, হয়তো এরকম সবগুলোই আছে। স্যার এগুলোর একটা মানে টোটাল একটা ইনফরমেশন কিভাবে পাবো স্যার? টোটাল ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, কিছুটা আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, আমাদের তো অনেকগুলো বুকলেট আছে, কেউ মানে যদি আসে না কিছু, সবগুলো তো আমরা করতে পারি না, কিছু সংগ্রহ করে নিয়ে যাবেন। আর ওয়েবসাইটে আমাদের পুরো দেওয়া আছে, আমাদের কৃষি প্রযুক্তি হাত বইয়ে এটা দেওয়া আছে, এটা সবগুলো তথ্য অ্যাভেলেবল। স্যার এটা পাবো কিভাবে স্যার? এটা একটু যোগাযোগ করতে হবে, একটু হয়তো আসতে হবে, অথবা আপনার সবচেয়ে ভালো হচ্ছে যে যারা কৃষিতে জড়িত আছেন, এবার আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা বই আছে, কৃষি প্রযুক্তি হাত বই। কৃষি প্রযুক্তি হাত বইয়ে 202টা ফসলের পুরা টেকনোলজি প্যাকেজ ওর মধ্যে দেওয়া আছে, যেটা আমাদের জয়দেবপুরে হেডকোয়ার্টারে এটা কিনতে পাওয়া যায়। আপনি একটা বই নিলে সম্পূর্ণ তথ্য এক বই থেকে পাবেন। কৃষি প্রযুক্তি হাত বই, হাত বই। কৃষি প্রযুক্তি হাত বই, এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের হেডকোয়ার্টারে জয়দেবপুর গাজীপুরে এখানে পাওয়া যায়। একটা বইয়ে সবগুলো আপনার তথ্য দেওয়া আছে। স্যার কোনোভাবে বইটা কি আমাদেরকে কালেক্ট করে দেওয়া সম্ভব? যারা নিতে চায় আমরা অনলাইনে অর্ডার করতাম। এটা আসলে এটা কৃষি গবেষণা ইনস্টিটিউটে যে কোনো একজন এসে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। স্যার এটা তো পিডিএফ পাওয়া যায় অনলাইনে, এটা তো পিডিএফ মানে অনলাইন থেকে পিডিএফ অনলাইনে কৃষি গবেষণার ওয়েবসাইটে ঢুকে পিডিএফ তথ্য, অনেক তথ্য, সব তথ্যই পাবেন। আপনি যদি কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে ঢোকেন, ওখানে বলা আছে প্রথমে ফসল নির্বাচন করুন, তারপর কি কি পুরা তথ্য, এগুলো প্যাকেজ সবগুলো আমাদের ওয়েবসাইটে www.bri.gov.bd এখানে ঢুকবেন, ঢুকে সম্পূর্ণ তথ্য পাবেন আপনি ওয়েবসাইটে। হ্যাঁ, হ্যান্ড কপি সংগ্রহ করতে চান তাহলে বইটার দাম মনে হয় 900 না 950 সামথিং ওইরকম টাকা। টোটাল ওটা হচ্ছে মানে প্রিন্টেড ভার্সন। আর অনলাইনে ঢুকে আপনি সবই পাবেন। আর এক্ষেত্রে কোন চ্যানেল আছে কিনা যে চ্যানেলে আসলে এই ধরনের আপডেট আমরা সবসময় পাবো? চ্যানেলে না, আপনি আমাদের ওয়েবসাইটে পাবেন। আমাদের অনেক সময় দেখা যায় বিভিন্ন ইউটিউব ছাড়ে, তা এর ক্ষেত্রে আপনাদের কোনো ইউটিউব চ্যানেল বা কিছু আছে কিনা? না, আমাদের এটা সরকারি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল হয় না, আমাদের নিজস্ব মানে আমাদের ওয়েবসাইটে এগুলো সবগুলো তথ্য দেওয়া আছে, আপনি সব সম্পূর্ণ তথ্য ওয়েবসাইট থেকে নিতে পারবেন। এটা একটা সরকারি ওয়েবসাইট। ঠিক আছে। নভেম্বর মাসে কি আমি জিরা চাষ শুরু করতে পারবো? জিরা আমরা একটা ইকো হচ্ছে বাংলাদেশে জিরার একটা ভ্যারাইটি। শোনা যাচ্ছে এখন কথা? শোনা যাচ্ছে। জিরা আসলে বাংলাদেশের ফসল নয়। জিরা সাধারণত যে সমস্ত দেশে হিউমিডিটি কম সেই সমস্ত দেশে হয়, মানে জিরা হচ্ছে হিউমিডিটি সহ্য করতে পারে না। তারপরেও আমরা মশলা গবেষণা কেন্দ্র থেকে একটা জাত অবমুক্ত করেছি, বাড়ি জিরা 1। এইটা শীতের সময়ে হবে, কিন্তু এখানে 2টা রোগ নিয়ন্ত্রণ করা খুব কঠিন, একটা হচ্ছে ফুট রট আর একটা হচ্ছে অল্টারনেরিয়া ব্লাইট। এই জন্য দক্ষ কৃষক যারা
তাদেরকে ছাড়া সাধারণত আমরা এই জিনিসগুলো দেই না। যারা খুব দক্ষতার সাথে করতে পারবে তাদের জন্য অল্প পরিসরে দেওয়া হয়, কারণ এখানে মানে নতুন ওই রোগ দুটো নিয়ন্ত্রণ করতে না পারলে পুরা জিরাটাই নষ্ট হয়ে যেতে পারে। বাংলাদেশে হচ্ছে গত বছর লক্ষ্মীপুর জেলার রামগতি থানাতে আমি 2 একর হ্যাঁ জমিতে করেছি, ভালো রেজাল্ট পেয়েছি। তো গত বছর আমি বুনতে দেরি হয়ে গেছিল, তো এই বছর আমি নভেম্বরের প্রথম সপ্তাহে করতে চাচ্ছি, কেমন হয়? এটা যদি সবিস্তারিত জানার নভেম্বরের জন্য প্রথম কোনো সপ্তাহে ঠিক হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহে লাগানোর নিয়ম প্রথমেই করবেন, পরবর্তীতে করলে ভালো হবে না। কিন্তু গতবার আমার তেমন একটা রোগ বিসুখ হয়নি, মোটামুটি ভালো ফসল পেয়েছি। যদি এই রোগ দুটো কারো না হয় তার জন্য জিরা অত্যন্ত ভালো ফসল, যদি এই রোগ দুটো কন্ট্রোল করতে পারে। যদি রোগ না হয় আপনার এলাকায় তাহলে ভালো হওয়ার সম্ভাবনা আছে, তখন করবেন, অসুবিধা নেই। কারণ আমাদের কাছ থেকে তো অনেকে ডিএই আপনার অনেকগুলো আমাদের কৃষককে প্রশিক্ষণ ওরা দিয়ে নিয়ে যায়, তাদের করে, কিন্তু মানে খুব সতর্ক থাকতে হবে। পানি বেশি হলে জিরা পচে যাবে। স্যার লক্ষ্মীপুর অঞ্চলে পানি হয় না, কখনো বন্যা হয় না। আমি যে অঞ্চলটাতে করেছিলাম ওখানে বন্যা না, শুধু একটাই ভয়, কুয়াশা কেমন থাকে সেটা বলেন। কুয়াশা খুব বেশি না। খুব বেশি না হলে করবেন আপনি, অসুবিধা নেই। করবেন, আমি গতবার ভারত থেকে একটা বীজ নিয়ে এসেছিলাম। এবার দেশের বীজ বা প্রশিক্ষণ দেশের কোনো ব্যবস্থা কি আছে? এইটা ওইভাবে করা যাবে, তবে আপনি পার্সোনালি এসে আপনি জেনে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার সাথে কোথায় দেখা করবো? আমাদের সঙ্গে মশলা গবেষণা কেন্দ্রে আসতে হবে, অথবা সেন্টার কি ঢাকা ফার্ম গেট? না 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 না, আমাদের মশলা গবেষণা কেন্দ্র বগুড়া। আপনার সাথে দেখা করতে হলে বগুড়া যেতে হবে। বগুড়া করতে হবে, অথবা আর একটা কাজ করতে পারেন, কথাই তো বোঝা যাচ্ছে না, এত ইকো হচ্ছে। কৃষি অফিসাররা ওনাদের একটা প্রকল্প আছে, মশলা প্রকল্প। আপনার কৃষি অফিসারের সঙ্গে আগে যোগাযোগ করেন, যে মশলা প্রকল্প যে ডিএইর যে তারা ওরা জিরা মানে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে নিয়ে যায়, ওরাই করে নিয়ে যায়। কাজে আপনি যদি আপনাদের এলাকায় যদি মশলা প্রকল্প থাকে, সেই কৃষি অফিসার মহোদয়কে জানাবেন যে এরকম আপনাদের প্রকল্প থেকে একটা ট্রেনিং হবে মশলায়, তার মাধ্যমে আপনাকে ইনক্লুড করলে, এবং তারা আমাদের থেকে বীজও নিয়ে যায়, ট্রেনিংও নিয়ে যায়। এটা তাদের উদ্যোগে তারা করে, ওই হিসেবে কৃষি অফিসার সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ স্যার। আমি তাহলে আপনার সাথে বগুড়া যে বা আমার এলাকা, আমি মানিকগঞ্জে আছি, এখানে কৃষি অফিসের সাথে কথা বলবো। হ্যাঁ। মানিকগঞ্জে জিনিসগুলো হয় না। হুম। আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। জি, আমার একটা প্রশ্ন আছে। বল। আমার প্রশ্নটা হচ্ছে, মশলা গবেষণায় আসলে বিভিন্ন ধরনের মশলা আছে। আপনি যেটা বললেন যে 46টা মশলা আমাদের এই বাংলাদেশে গবেষণা হয়, এক্ষেত্রে বাহিরের কোন মশলাটা আমাদের দেশে সম্ভাবনা আছে যেটার ভালো দাম পাওয়া যায়? যেমন জিরা, তারপর গোলমরিচ, দারুচিনি, এগুলা আমরা আমাদের ভ্যানিলা, নতুন একটা প্রোডাকশন হচ্ছে ভ্যানিলা, এগুলা আমরা চেষ্টা করছি যে যেগুলো আমাদের দেশে আগে হইতো না, বর্তমানে আমরা চেষ্টা করছি। যেমন গোলমরিচ, আপনার যে কোনো বাড়িতে আপনি গোলমরিচ লাগাতে পারেন, বাংলাদেশের সব জায়গাতে গোলমরিচ হবে। স্যার সাদা এলাচ কি হওয়ার সম্ভাবনা আছে? না না না, সাদা এলাচ, এটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে ইউটিউব দেখে আপনার এলাচ চাষে আগ্রহী হয়ে যায়। এলাচ চাষের জন্য 1200 মিলিমিটার বৃষ্টি দরকার, উঁচু পাহাড়ি এলাকা দরকার। আমাদের দেশে আমরা দীর্ঘ 3 বছর ধরে আমরা চেষ্টা করছি এলাচ চাষ করার জন্য। এলাচের ফ্লাওয়ারিং ফুল আসে আমাদের দেশে, সাফিসিয়েন্ট ফল হয় না। অনেকে ইউটিউব দেখে বিভ্রান্ত হবেন না, এলাচ ফসলটা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত উপযোগী নয়।
এলাচ লবঙ্গ এগুলো উপযোগী নয়। স্যার আরেকটা প্রশ্ন ছিল, আপনি একটু আগে যে জিরার কথা বললেন স্যার, যে হ্যাঁ, এটা হিউমিডিটি মানে সহ্য করতে বেশি পারে না, বেশি যা থাকলে পচে যাবে। বেশি থাকলে পচে যাবে। হুম, সেই ক্ষেত্রে যদি গ্রিন হাউস হিসাবে করা যায়, যেমন আপনার ময়মনসিংহের ওইদিকে একটা গ্রিন হাউস একটা বড় সেক্টর তৈরি হয়েছে, হ্যাঁ আমি ইউটিউবে দেখলাম ওদের, ওরা ক্যাপসিকাম করতেছে এবং ওরা ওয়েদারটাও কন্ট্রোল করতেছে। হ্যাঁ, যেমন আপনার শীতের সময় যে কুয়াশা পড়বে, কুয়াশা পড়বে না। হ্যাঁ, হুম। তো ওই সিস্টেমে কি আসলে জিরা চাষ করা সম্ভব স্যার? এখন হচ্ছে যে জিরা চাষ করতে গ্রিন হাউসে করবেন, গ্রিন হাউসের খরচ জানেন? জি স্যার, অনেক খরচ। হ্যাঁ, ওই তাহলে যে আপনি ওরা যদি ক্যাপসিকাম আপনি করতেছে। যদি আপনি যদি 100 টাকা খরচ করে যদি 80 টাকা পান, জি স্যার। তাহলে কি আপনি ওটা করবেন? না স্যার। সেই জন্যই বলছি জিরা বাংলাদেশে গ্রিন হাউস লাগবে না, নর্মালি হবে। তবে যে জায়গাগুলোতে কুয়াশা কম সেই জায়গাগুলোতে ভালো হবে। কুয়াশা হলে যে হবে না এমন না, কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে, কন্টিনিউয়াস স্প্রে করতে হবে যাতে ওই দুইটা রোগ না হয়। দুইটা রোগ, একটা হচ্ছে ফ্রুট রট আর একটা হচ্ছে অল্টারনেরিয়াম লাইট। তাহলে স্যার আরেকটা প্রশ্ন তাহলে বলি, যে ওরা যে ওই ক্যাপসিকাম করতেছে, এটা কি আসলে গ্রিন হাউসে করে কি আসলে প্রফিটেবল, কি মনে গ্রিন হয় হাউস স্যার? না, আপনি ওটা ভুল বলছেন, ওটা গ্রিন হাউস না, ওটা হচ্ছে পলিশেড হাউস। আচ্ছা, গ্রিন পলিশেড হাউস হাউস। রিসার্চ প্রতিষ্ঠান ছাড়া করতে পারে না। গ্রিন হাউসের কোটি কোটি টাকা খরচ হয়। আমাদের মশলা গবেষণা কেন্দ্রের গ্রিন হাউস আছে, কেউ আসলে দেখে যাবেন। ওখানে বিদ্যুৎ খরচই আমার প্রতি মাসে আসে 4 লাখ টাকা। ও, গ্রিন তাহলে এই হাউস পলিশেড। বলে পলিনেট হাউস। পলিনেট আচ্ছা হাউসে সম্ভব, কারণ পলিনেট হাউস এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে মানে সাপোর্ট দিয়ে করে দিয়ে গেছে। এখন আচ্ছা ওরা শুধু ওখানে যে ফসলগুলো হবে সেগুলা মোটামুটি যে ইনসেক্ট এবং ডিজিজ থেকে রক্ষা হবে। এটা ক্যাপসিকামের যদি বাজার থাকে, জি ক্যাপসিকামের স্যার। তো বাজার থাকতে হবে। যেমন একটা উপজেলা পর্যায়ে ক্যাপসিকাম কিন্তু কেউ কিনবে না। স্যার ক্যাপসিকাম ওরা কিনবো এক্সপোর্ট কোথায়? করার জন্য করছিল মূলত, হ্যাঁ, কিন্তু এক্সপোর্টও করতে পরবর্তীতে। পারে বা শহরেও হবে। ক্যাপসিকাম যদি ফলাতে পারে এটা লাভজনক। আচ্ছা, তো স্যার পলিনেট হাউসে খরচ কিরকম পলিনেট জানা হাউসে আছে খরচ কি? তো পলিনেট হাউস তো সাধারণত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করে দিয়ে গেছে, তার তো কোনো খরচ নেই। আচ্ছা, এটা একটা এটা কি সাপোর্টের। এটা কি কেউ যদি যোগাযোগ করে তাহলে কি আসলে কোনো প্রজেক্ট বা না, কোনো কিছু আপনি থাকলে কি নিজেও দেয় করতে না? পারেন, হ্যাঁ করতে পারেন। এটা সাধারণত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করে দেয়। আপনি যদি নিজে মনে করেন যে না আপনি পলিনেট হাউস করবেন, ইন্টেনসিভ কাল্টিভেশন করবেন, যদি আপনার বাজার আচ্ছা থাকে কাল্টিভেশন করতে পারেন, আপনার জন্য লাভজনক হতে পারে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। স্যার একটা প্রশ্ন ছিল, আমি পেঁয়াজের মাঝখানে কি মূলা করতে পারবো কি না? যদি করি তাহলে পেঁয়াজের কোন জাতের মূলাটা ভালো হবে? পেঁয়াজের পেঁয়াজের সাথে পেঁয়াজের সাথে মূলা। পেঁয়াজের সাথে মূলা, আপনার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। পেঁয়াজের সঙ্গে মূলা করবে, কথা হ্যাঁ, ক্লিয়ার নেই। পেঁয়াজের সাথে খাঁটি ফসল হিসেবে মূলা করতে যাচ্ছি। অবশ্যই করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। আমি তাহলে কোন জাতের মূলাটা ভালো হবে? পেঁয়াজের সাথে আপনি কোন মাসে করবেন সেটা আমাকে বলেন। পেঁয়াজ তো সারা বছর হয়, আপনি কোন মাসে আমি করবেন? নভেম্বরের 1-2 তারিখে আমি পেঁয়াজ লাগাবো। নভেম্বরে যদি পেঁয়াজ লাগান, নভেম্বরে যদি মূলা লাগান, তাহলে ওই মূলার দাম হবে 2 টাকা করে কেজি। সেটা লাভজনক হবে না। ওই মূলায় যদি আপনি এপ্রিল মে মাস মানে সামারে লাগান, তখন আপনি লাভ করতে পারবেন। শীতের সময় যখন বাজারে প্রচুর সবজি, তখন কিন্তু মূলার দাম থাকে 2 টাকা 3 টাকা কেজি। কিন্তু যখন শীতটা শেষ হয়ে যাবে, মূলা কিন্তু সারা বছরের ফসল। মূলা যখন সামারে করবেন তখন দাম হবে 30 টাকা করে কেজি। এই জন্য শীতের সময় মূলা করলে আপনি কিন্তু লাভ আপনার হবে না। গরমে আপনাকে মূলা করতে হবে। মূলার জাতগুলো আছে, শীতেও হয় গরমে হয়, সারা সারা বছর মূলার জাতগুলো হয়। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে বাঁচানোর জন্য। আমি আরো মূলা চিন্তা করছিলাম, এখন আপনার মূলা কথা শীতে ছেড়ে করবেন দিলাম। না, তাহলে মূলা আমি বলি মূলা মূলা করবেন শীতটা শেষ হলে করবেন, তখন দাম পাবে। শীতে মূলা আপনার কেউ খাবে না। শীতে খাবে ফুলকপি, বাঁধাকপি, সবজি খাবে সবাই। মূলা খাবে হচ্ছে সামারে। তাহলে পেঁয়াজের সাথে কি দেওয়া যেতে পারে? পেঁয়াজের সঙ্গে আপনি মরিচ দিতে পারেন, বা আপনার যে কোনো কোরাত দিতে পারেন। পেঁয়াজের ভিতরে লাল শাক দিতে পারেন। যেভাবে আপনি দেবেন সেইভাবেই হবে।
ধন্যবাদ স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, পেঁয়াজটা আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন। বাজার থেকে নিয়ে শুধু আস্ত পেঁয়াজ দিয়ে করব নাকি পেঁয়াজের বিচি নিয়ে আগে ফেলে তারপরে যে মানে দানের মতো এরকম ভাবে করলে ভালো হবে, কোনটা কিভাবে করলে? মানে কি কি করবেন বলেন তো, আপনি কি করতে চাচ্ছেন, পেঁয়াজের কি করবেন? আমি পেঁয়াজ চাষ করতে চাচ্ছি আর কি। পেঁয়াজ চাষ হচ্ছে দুই ধরনের, আমি বলি। প্রথম হচ্ছে যে পেঁয়াজ থেকে পেঁয়াজ করা, ছোট গুটি গুটি কি মানে যদি লাগান তাহলে বড় গুটি হবে, এটাকে বলে হচ্ছে মুড়ি পেঁয়াজ। বুঝতে পারছেন? এটা হচ্ছে জি। শীতের মানে প্রথমে যে পেঁয়াজটা আসে সেটাকে বলে মুড়ি পেঁয়াজ। এটা সাধারণত আগের বছরের ছোট ছোট পেঁয়াজ গুলো থাকে, এগুলা আমরা যদি এই সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা যদি লাগাই তাহলে শীতের প্রারম্ভে যে পেঁয়াজটা পাওয়া যায় এটাকে বলে মুড়ি পেঁয়াজ। আবার মূল যেটা পেঁয়াজ আপনি বীজ লাগাবেন, নভেম্বরের মাসের দিকে বীজ লাগাবেন, বীজ থেকে যে চারা হবে চারাটা জমিতে লাগাবেন, চারা থেকে পেঁয়াজ হবে, এটাকে বলা হচ্ছে মূল পেঁয়াজ। কাজে আপনি দুটোই করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি এবছর হলুদ করেছি, আগামী বছরে কি ওই জমিতে হলুদ করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। আমাকে জমি ভালো করে চাষ করবেন, আর ওই যে পোকামাকড় থাকলে সেটাকে মেরে ফেলবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাকে কয়েকজন বলছে এটা নাকি পর পর 2 বছর হয় না। হয় না এটা ঠিক বলা যাবে না। টোটাল এগ্রিকালচারের সিস্টেমই হচ্ছে যে একই ক্রপ বারবার না করাটাই উত্তম। কেন উত্তম? সাধারণত একটা ক্রপ করলে তার বিভিন্ন ইনসেক্ট ডিজিজ ওই মাটিতে থাকে, এই জন্য না করাটাই উত্তম। কিন্তু আমাদের তো উপায় নেই, বাংলাদেশের মানুষের জমি সীমিত। আগের মানুষের জমি ছিল 100 বিঘা 200 বিঘা, বিদেশিরা করে অর্ধেক ফেলে রাখে অর্ধেক রাখে, কিন্তু আমাদের তো সেই স্কোপ নাই। এই জন্য যদি আপনার স্কোপ থাকে তাহলে করবেন না, যদি না থাকে আপনি ভালো মতো করে আপনি যদি জৈব সার, কারণ এই সারগুলো এই জিনিসগুলো আপনি হলুদ বলেন আদা বলেন এরা মাটি থেকে প্রচুর পরিমাণে খাবার নেয়, এই জন্য জমিতে পর্যাপ্ত গোবর সার ব্যবহার করে জৈব সার ব্যবহার করে আপনি আবারও করতে পারেন, তবে না করাটা উত্তম। সেটা খালি হলুদের নয়, যে কোনো ক্রপের ক্ষেত্রেই না করাটা উত্তম। ঠিক আছে। আপনাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমের বাগানের ভিতরে কি কোনো ফসল করা সম্ভব? কেন করা সম্ভব নয়? প্রচুর পরিমাণে মাসকালে লাগায় দেবেন। স্যার প্রচুর অলরেডি পরিমাণে। লাগাইছি, আমের গাছ বড় হয়ে গেছে, এই জন্য আর এবার লাগাইনি। তাহলে না, গাছ বড় হলেও কিছু শেডি ক্রপ লাগাতে পারেন, সেখানে আদা লাগাতে আচ্ছা। পারেন, বস্তায় আদা, হলুদ লাগাতে পারেন। নিশ্চয়। এরা হচ্ছে আপনার ছায়া পছন্দ করে যে ক্রপ গুলো, আদা, হলুদ, 12 মাসি মরিচ, তারপরে কচু, এগুলা হচ্ছে অবশ্যই বাগানের মধ্যে করবেন। মাসকালাই ছিটায় দেবেন, প্রচুর মাসকালাই হবে। মাসকালাই আমি করছিলাম স্যার গেল 2-3 সিজনে, তো 30 বিঘা বাগানে মোটামুটি ভালো পাইছিলাম, 100 মনের উপরে হ্যাঁ। পাইছি। তো এখন গাছ বড় হয়ে গেছে এবং ছায়া হয়ে গেছে বেশি। হ্যাঁ, তাহলে তো তাহলে যার কারণে এই এবার আর দেইনি। হলুদ লাগান, আদা লাগান। তো এটা কি বস্তায় করতে হবে স্যার, না এমনি ছায়াযুক্ত আপনার অবস্থায় করলো? বস্তায় আমরা কেন করতে বলি, আদাতে আসলে আদার ক্লাস নিলে 1 ঘন্টা লাগবে। আদাতে আচ্ছা। 4টা কারণে আদার গাছ হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার মধ্যে হচ্ছে 3টা ডিজিজ। 3টা ডিজিজ হচ্ছে, একটা ব্যাকটেরিয়া দিয়ে হয়, একটা নেমাটোড দিয়ে হয়, একটা ছত্রাক দিয়ে হয়, আর একটা পোকা আছে যাকে বলে রাইজোম ফ্লাই। এই কারণে আদাগুলো নষ্ট হয়ে যায়, মানুষ বুঝতে পারে না যে 4টির মধ্যে কোনটা দিয়ে হলো, একটা হলো আর একটা ওষুধ দিয়ে দেয়। এই জন্য আমরা বস্তাই করতে বলি। কি জন্য বস্তাই করলে, ধরেন এই রোগগুলো হচ্ছে ছোঁয়াচে। ধরেন আপনি যদি জমিতে করেন তাহলে 1 লাইনে যদি এই রোগ হয়, দেখা যাবে যে 7 দিনের মধ্যে পুরা ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। বস্তায় সুবিধা হচ্ছে কি, আপনি ধরেন 1000 বস্তা লাগালেন, 100 বস্তাতে ওই রোগটা হলো, আপনি জাস্ট ওই বস্তার থেকে কিন্তু সরাবে না, বস্তাগুলোকে সরায় এক জায়গায় রেখে দিলেন। মানে ম্যানেজমেন্টটা খুব ইজি বস্তার জন্য এই রোগের। এই জন্য 2 জায়গাতেই হবে, কিন্তু আপনি যদি বস্তায় হন তাহলে রোগগুলো সরাবে না, আর মাঠে গেলে রোগগুলো সরাবে। কিন্তু তারপরেও যদি আপনি ম্যানেজমেন্ট নেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করেন কিভাবে কন্ট্রোল করবেন, আপনি যদি জানতে পারেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নেই।
স্যার এক্ষেত্রে কি সরকারি কোনো অনুদান আছে, কোনো প্রণোদনা বা কোনো কিছু কি থাকে প্রদর্শনী? এগুলা আসলে আমাদের তো গবেষণা প্রতিষ্ঠান, আমাদের কাজ হচ্ছে নতুন জাত বের করা, টেকনোলজি বের করা। আমাদের সাধারণত ওই ধরনের থাকে না। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা কর্মসূচি আছে, মশলা প্রকল্প, তারা অনেক সময় প্রদর্শনী দেয়। এটা আপনাদের মানে স্থানীয় আপনাদের কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন, যে তাদের অনেক সময় এই বস্তায় আদার প্রণোদনা থাকে আর কি। চলছে, তাদের একটা প্রকল্প চলছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার মুড়ি কাটা পেঁয়াজের মাঝখানের অংশটা দেখা গেছে শক্ত হয়ে যায়, মানে পেঁয়াজ যখন স্টক করা হয়, বাসায় রাখা হয়। মুড়ি কাটা পেঁয়াজ আপনার সংরক্ষণ করবেন না। মুড়ি কাটা পেঁয়াজ হয় কি, প্রথম বাজারে যে প্রথম দাম মানে পেঁয়াজটা আসে, এটাই হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের দাম কিন্তু অনেক ওই সময়, ওটা খেয়ে ফেলবেন। সংরক্ষণের জন্য যে পেঁয়াজ করবেন সেটা হচ্ছে চারা থেকে যেটা করবেন, এইটা আপনি সংরক্ষণ করবেন, তখন এটা অনেক দিন থাকবে, যতদিন আপনি রাখতে পারেন মোটামুটি। কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ বা গ্রীষ্মকালীন পেঁয়াজেরও নাম আপনারা শুনছেন, এই পেঁয়াজগুলো ওঠার পরে বিক্রি করে ফেলবেন বা খেয়ে ফেলবেন, এগুলো সংরক্ষণের দরকার। সংরক্ষণ করবেন চারা থেকে যে পেঁয়াজ হয়, এটা হচ্ছে মূল পেঁয়াজ, এটা আপনি সংরক্ষণ করবেন, এটা ভালো সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ সময় আর কি। স্যার, হ্যাঁ বলেন। স্যার আপনার কাছে অনুরোধ, আর দুই একটা ক্লাস নিয়েন আমাদের। অসুবিধা নেই, আজকেই প্রশ্ন করে সব বলে দিচ্ছি। এত প্রশ্ন তো মনে আছে না স্যার। অথবা যে ওনার ক্লিনিকের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা কোনো কিছু জানলে আমরা হয়তো লিখিত ভাবে আপনাদেরকে মেসেজ দিয়ে দেবো। স্যার বগুড়ায় থাকেন না স্যার? হ্যাঁ, বগুড়ায় থাকি। স্যার আমার বাড়ি নওগাঁ, বগুড়ায় যাতায়াত আছে। পাঁচটি আর কি। তো আসলে কি দেখা করতে পারবো স্যার? এটা ফোন করে আসবেন, কারণ হয়তো আপনি যেমন আমি এই মুহূর্তে ঢাকায় আছি, ও, আপনি যদি আচ্ছা আজকে যান মশলা, তাহলে তো আমাকে পাবেন না, এই জন্য ফোন করে আসবেন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। স্যার আপনাদের প্রতিষ্ঠান তো গবেষণা, ওখান থেকে কি কোনো বীজ বা কোনো গাছ বা কোনো আর কি পাওয়া যায় কিনা, ওখান থেকে ক্রয় করা হ্যাঁ বা? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু সেটা হয়তো লিমিটেড হবে, কারণ আমরা সিড করি, এটা হচ্ছে ব্রিডার সিড, সাধারণত গবেষণার জন্য করা হয়। তারপরে যখন আমাদের এক্সেস থাকে, তখন আমরা কৃষক চাইলে কৃষক কিনে নিতে পারে ওখান থেকে। এটা কি নির্দিষ্ট সময় কি স্যার, না যে কোনো সময় বা? না, আপনি যেমন যখন যে যেটা থাকে, যেমন আপনি এখন তো আর আদা হলুদের বীজ পাবেন না, আদা হলুদের বীজ উঠবে এপ্রিলে, এইরকম আর কি, যখন যে ক্রপটা থাকে। এখন আসলে বিভিন্ন চারা আমাদের আছে, মশলা জাতীয় ফসলের চারা, যেমন সেগুলা দারুচিনি। শীতের সময় হয়তো যে অনেক সময় আমরা পেঁয়াজের চারা করি, চারার দাম আমরা নেই না, মানে পেঁয়াজের চারার দাম নেই না, এক্সেস থাকলে আমরা এমনি কৃষককে দিয়ে দিই যদি অ্যাভেলেবল থাকে আর কি। বীজের বুঝতে ক্ষেত্রে পারছি। যদি আমাদের গবেষণা প্রতিষ্ঠানের বাইরে লাগার পরে কিছু বীজ বেশি হয়, তখন আমরা এটা সেল করে দিই সরকারি রেটে, সরকারি নির্ধারিত দাম আছে, সেই রেটে সেল করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আপনাদের মরিচ গাছে কি অনেক সময় কি সার অতিরিক্ত হওয়ার কারণে কি গাছ মারা যায়? সার অতিরিক্ত হলে গাছ মারা যায় না, সার অতিরিক্ত হলে গাছ সাকুলেন্ট হয়, নরম হয়, রোগ পোকা বেশি হয়, মারা যায় না। একেবারে সার বেশি দিলে যে মারা যাবে তা না, কিন্তু গাছের রোগ রোগ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগ পোকার আক্রমণ বেশি হয়। গাছ মারা যায় ব্যাকটেরিয়াল উইল, যেটা আমি বললাম একটু ছবিতে দেখাইছি। মরিচের গাছ ব্যাপকভাবে সারা বাংলাদেশে মারা যায় ওই ব্যাকটেরিয়াল উইল ওই রোগের কারণে। জি স্যার, আমি গ্রীষ্মের শুরুর দিকে আপনাদের কিছু গাছ লাগাইছিলাম টবে। হ্যাঁ হ্যাঁ। সেই জায়গায় আপনার সারটা হয়তো বা বেশি পরিমাণে হয়ে গেছিল, কিন্তু আপনাদের গাছের শিকড়ও মানে কোকোপিটের চারা ছিল তো, মানে নার্সারি থেকে নিয়ে নিছি। তাই আপনাদের শিকড় সবই ঠিক আছে, গাছটা মনে করেন নিয়মিত পানিও দিতেছিলাম, কিন্তু গাছটা মনে করেন মারা গেছে। তো এরকম প্রায় ব্যাকটেরিয়াল উইল তো হইতে পারে। 30-40টার মতো। আপনাদের বলি 5টা ফসল নাম লিখে রাখেন: মরিচ, পেঁয়াজ, মরিচ, তারপরে বেগুন, টমেটো, আলু, আদা, এই 5টা ফসল, বা তামাক যারা করেন তামাক, এই ফসলগুলো করতে বিঘা প্রতি 3 কেজি স্টেবল ব্লিচিং পাউডার দিয়ে চাষ করবেন। স্টেবল ব্লিচিং পাউডারের দাম হবে আপনার প্রায় 70 টাকা কেজি হলে 3 সাথে
210 টাকা মাত্র। 210 টাকা যদি আপনি শেষ চাষের সময় এই 5টা ফসলের আগে জমিতে মিশিয়ে দিতে পারেন, তাহলে এখানে ব্যাকটেরিয়াল উইল্ট না হওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছেন? এই 5টা ফসলে করবেন, এটা যারা করবে তারা মোটামুটি তাদের ফসল সেভ করতে পারবে। স্যার ফসল পাঁচটার ব্যাকটেরিয়াল, নাম আবার একটু বলেন কাইন্ডলি। হ্যাঁ, 5টা ফসলের নাম কাইন্ডলি আবার একটু বলেন। বেগুন, 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 টমেটো, মরিচ, আলু, আদা, তামাক। ঠিক আছে। 3 কেজি জমিতে সেচ চাষের সময় স্টেবল ব্লিচিং পাউডার, কিন্তু নরমাল ব্লিচিং না, এটা দিয়ে চাষ করবেন, অনেক স্যার রকম। 3 কেজি কত শতাংশে? 1 বিঘাতে, বিঘা 1 বিঘাতে 3 কেজি। স্যার বিঘা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন 33 শতক, 33 শতক। জি স্যার, ঠিক আছে। জি স্যার, আপনার যে আমি যে আমরা প্রশ্নটা তো করছিলাম স্যার, হ্যাঁ স্যার, আপনার যে মানে আমি এটা টবে লাগাইছিলাম একটা বালতির ভিতরে, তো একটা বালতির ভিতরে আপনার 3টা চারা দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে কিসের তো চারা? মনে করেন আমার মানে মরিচের চারা, তো এরকম আমি যে প্রায় 10-12টা বালতিতে লাগাইছি। তো মানে সব চারা মরে নাই, মানে যে অনেক বালতিতে 2টা চারা মরছে, একটা চারা রয়ে গেছে। তো এই ক্ষেত্রে তো মনে হয় এই উইল্টের কারণে হয় নাই। এটা পানি বেশি হইতে পারে, পানি বেশি হইতে পারে, বা আর যতদিন আপনার স্যার পাতাগুলো কিন্তু আপনার যে মানে মানে মরার আগেই আপনার পাতাগুলো শক্ত হয়ে গেছিল। এটা আসলে হচ্ছে কি যে এটা ছবি না দিলে বলা মুশকিল, কারণ হোয়াটসঅ্যাপে ছবি দিলে আমরা হয়তো কিছুটা বলতে পারি, দেখে বলতে পারি যে এটা এই হয়েছে। আর ব্যাকটেরিয়াল উইল্ট হলে চেনার বুদ্ধি হচ্ছে গাছের যেটা মারা যাচ্ছে, গাছের গোড়া কেটে যদি 1 গ্লাস পানির মধ্যে ধরেন, দেখবেন দুধের স্বাদ পড়বে। এগুলো হচ্ছে চেনার বুদ্ধি। স্যার আঙ্গুর ফল কোন ওয়েদারের জন্য উপযুক্ত স্যার? অনেকে আঙ্গুর ফল করতেছে আমাদের দেশে এখন শুনতেছি। আমি অনেকগুলো আঙ্গুর ফলের বাগানও আমি দেখছি, কিন্তু আঙ্গুরের ওই টেস্ট আসে না। এটা যে ভালো আমি দেখিনি, তবে এটা তো আমাদের দেশের ফসল নয়, এটা আমরা সবাই জানি। যে কোনো ফসল নির্ভর করে 2টা জিনিসের উপর, এটা খেয়াল করবেন। আমাদের সারা বাংলাদেশে যদি সব জায়গাতে সব ফসল হইতো, তাহলে তো আমরা এখানে সৌদি আরবের খেজুর করতাম, তাই না? আল্লাহর হাতে একটা জিনিস, আল্লাহর হাতে এই 2টা জিনিস, কিছু কিছু জিনিস মানুষের হাতে নাই। একটা হচ্ছে অন্য দেশ আর পারতো না আমাদের সাথে। বুঝতে পারছেন, মাটি এবং আবহাওয়া, এটা হচ্ছে ফসলের জন্য নির্ধারিত 2টো জিনিস, যেটা মানুষের হাতে নাই, এটা আল্লাহর হাতে। আপনি ইচ্ছা করলে সব ফসল সব জায়গায় ভালো করতে পারবেন না, কারণ ওই ইয়েটা নেই। নবগঞ্জের আম আমি যদি আমার বগুড়াতে করি হবে, কিন্তু ওই স্বাদ হবে না। সৌদি আরবের খেজুর লাগালে আমার এখানে হবে, কিন্তু ওই স্বাদ আমি পাবো না। এই জন্য আঙ্গুর আসলে অরিজিনালি আমাদের দেশে নর্মাল প্লেন ল্যান্ডে হবে না, হয়তো কিছু কিছু এলাকায় যেগুলা এনভায়রনমেন্ট আছে সেই জায়গাগুলোতে হয়তো হতে পারে। স্যার হলুদ লাগাইতে হলে কিভাবে মাটি শোধন করলে ভালো হয়? হলুদ লাগাতে হলে হলুদ লাগানোর সময় হচ্ছে এপ্রিল মাস। নর্মাল আপনি জমি চাষ করে হলুদ লাগাই দেবেন, আলাদা কোনো কিছুরই দরকার নাই। ফার্টিলাইজার ডোজ যদি আপনার ওখানে জানা না থাকে, আমাদের ওয়েবসাইটে ঢোকেন, অথবা পরে পার্সোনালি যোগাযোগ করে সারের পরিমাণ আমরা লিখে দিতে পারবো। সারের ওই পরিমাণ সার দিয়ে হলুদ লাগাই দেবেন। হলুদ এমন একটা ফসল যেটা অত যত্নের দরকার হয় না, আদাতে যত্নের দরকার হয় বেশি, হলুদে অত যত্ন হয় না, খালি পানি যাতে না জমে। পানি যদি জমে, আদা বলেন হলুদ বলেন, রাইজম গুলো পচে যাবে। এই জন্য জমির ড্রেনেজ ঠিক রাখতে হবে, কারণ এই ফসলগুলো বর্ষাকালে হয়। খেয়াল করবেন, হলুদ হয় কত, আদা হলুদ হয় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী জানুয়ারি পর্যন্ত। পুরা বর্ষার সিজনটা পরে আদা এবং হলুদের উপরে। এই জন্য নিচু জমিতে এই ফসল দুটো হবে না, উঁচু জমিতে ভিটার মধ্যে, আমে গাছের বাগানের মধ্যে, বিভিন্ন বাগানের মধ্যে উঁচু জায়গাতে লাগাবেন, এগুলো ফসলগুলো হবে। কিন্তু পানি যাতে না জমে এটা খেয়াল করবেন। নর্মাল জমি চাষ করলে যেভাবে, এইভাবে হলুদ করা যাবে। স্যার ব্লিচিং পাউডারের ক্ষেত্রে জানি ব্লিচিং পাউডার ব্যবহার করলে অন্তত 15 দিন জমিতে আর কি বীজ বা চারা না লাগানোই উত্তম আর কি। ওই ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া সব মারে। আমি বলি 15-20 দিন আগেও আপনি লাগাতে পারেন, তবে জমিতে সেচ চাষের সময় দিয়ে পরীক্ষা করা হয়েছে, এটাতে লাগালেও আপনার কোনো সমস্যা নেই।
শুধুমাত্র ব্লিচিং পাউডার, যাতে ব্লিচিং পাউডার সবাই কি ব্যবহার করছেন, আপনারা দেখছেন কি দেখছেন স্টেবল ব্লিচিং পাউডার? আপনারা কি কেউ দেখছেন? স্টাবলটা স্যার বলতে পারতেছি না, কিন্তু ব্লিচিং পাউডার যেটা ওটা জমিতে ব্যবহারের কেমনটা আগেও লাগবে করানো। আমি বলি, শোনেন, ব্লিচিং পাউডারের যে আপনার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ক্লোরিন। এই ক্লোরিনটা জীবাণু নষ্ট করে। আমরা যখন বাথরুমে যে ব্লিচিং পাউডারটা দেই, সেটা দেওয়ার সাথে সাথে ওই অ্যাকশনে চলে যায়। মানে আমি যদি এখনই বাথরুমে দেই, সাথে সাথে বাথরুমের জীবাণু শেষ হয়ে যাবে। স্টেবল ব্লিচিং পাউডারটা হচ্ছে ওটা কি কম্প্রেসড করা, যে এটা যখন আমি জমিতে দেবো এটা স্লোলি রিলিজ হবে, ক্লোরিনটা রিলিজ হবে স্লোলি। এই জন্য আমি যখন জমিতে দেবো, এটা আমরা পরীক্ষা করে দেখছি, 15 দিন আগে দিতে পারলে ভালো। মানে শেষ চাষের সময় দিলেও কোনো ক্ষতি নাই। জমি যখন শেষ চাষ করবেন ফসল লাগানোর আগে, ওই সময় ব্লিচিং পাউডার ছিটাইয়ে দিয়ে জমি চাষ করবেন। আর ব্লিচিং পাউডার তো সবাই আমরা জানি, যেটা কিন্তু হাত দিয়ে ধরা যায় না। আপনি যদি হাত দিয়ে ধরেন, হাত কিন্তু ছিলে যাবে। ব্লিচিং পাউডার দেওয়া নিয়ম হচ্ছে হাত পলিথিন দিয়ে মানে ঢাকিয়ে নিতে হবে, তারপরে আপনি ব্লিচিং পাউডার দেবেন। এটা সেচ চাষের সময় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে সরাসরি বীজের কন্টাক্টে এটা না আসে। সেচ চাষের সময় আমি দিলাম, দেওয়ার পরে জমি আমি মই দেওয়ার পরে লাইন করে আমি লাগাবো, ততক্ষণে ওটা মাটির সাথে মিক্সিং হয়ে যাবে। এই জন্য আপনি যদি 10 দিন আগে দিতে পারেন ভালো, না দিতে পারলে সেচ চাষের সময় দিয়েও যদি আমি লাগাই, তাও এটা ইফেক্টিভ। এটাতে সারা বাংলাদেশে যত পটেটো সিড করা হচ্ছে, এইভাবে ব্লিচিং পাউডার দিয়ে জমি চাষ করা হয়। ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি যেটা জানতে চাচ্ছি, এখন জমিতে সেচ চাষের সময় আমরা হচ্ছে যে সিউইড এক্সট্রাক্ট, তারপরে হিউমিক অ্যাসিড, মাইক্রোরাইজা, এগুলো একসাথে দিতে কি দেয়াটা কি ভালো, নাকি এর মধ্যে তিনটার মধ্যে কোনো একটা কম ব্যবহার করা যেতে পারে? মাইক্রোরাইজা কেন দেবেন? মাইক্রোরাইজা স্যার যেটা দিব হচ্ছে খাবারটাকে তুলনামূলক ওই অনেকখানি গাছের গোড়া টেনে নিয়ে আসবে আর কি, এবং খাবার উপযোগী করবে এগুলো অনেকখানি। তো অর্গানিক ম্যাটেরিয়াল, এগুলো সবগুলো আপনি জমিতে দিতে পারেন। সেচ চাষের এগুলো তো অর্গানিক ম্যাটেরিয়াল, এগুলো আপনার তেমন কোনো ক্ষতি করবে না। জি। আর আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছি স্যার, ওই যে দলচুন যেটা ব্যবহার করবো, এটা কি শেষ চাষের সময় ব্যবহার করতে পারবো? আমি যদি প্রথম দিকে জমি বৃষ্টি থাকে অথবা জমিটা রেডি না হয়, শেষ চাষে কি ব্যবহার করতে পারবো দলচুন? কেন ডলসুন কেন ব্যবহার করবেন বলেন? জমি যদি পিএইচ মান কম থাকে স্যার। সেটাই আগে বলেন। আপনার জমি আগে আপনার পিএইচ মাপবেন, মাপে যদি দেখেন যে 7-এর নিচে থাকে, তাহলে জমি অ্যাসিডিক, তখন আপনি ডলচুন ব্যবহার করবেন। যদি না থাকে, আপনি নর্মালি নবীর পিএইচ হচ্ছে 7 বা 6, আপনি তখন কেন ডলচুন ব্যবহার করবেন? ও তো লস হবে। কাজে প্রয়োজন হলে আপনি ব্যবহার করবেন, প্রয়োজন ছাড়া অবশ্যই কোনো জিনিসই প্রয়োজন ছাড়া ব্যবহার করাটা এটা মানে ক্ষতিকর, মাটির জন্য ক্ষতিকর, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার একটা জিনিস প্রয়োজন নেই, আপনি কেন দেবেন? লাগলে দেবেন আর কি। তাহলে স্যার পেঁয়াজের জমিতে কতটুকু মান, কি মানের থাকলে, পিএইচ মান থাকলে আমরা ডলচুন ব্যবহার করবো? আপনি কতটুকু নিচে পিএইচ থাকলে? হচ্ছে যে নরমাল হলেই হবে। আপনি যদি 7, 6, 7 হয়, আপনি কিছুই কোনো ডলচুন দেওয়ার দরকার নেই। যদি কম হয়, ওই মাপ অনুযায়ী, আপনারা সবাই তো জানেন যে এসআরডিআই তে মাটি পরীক্ষা করা যায়, জানেন তো সবাই। আপনার মাটিতে কতটুকু পিএইচ কি আছে এটা পরীক্ষা করার তো মাধ্যম আছে, এটা জানেন তো সবাই, না? এটা হচ্ছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, প্রত্যেক জেলায় আছে সরকারি প্রতিষ্ঠান। সেখানে একটা মাটি পরীক্ষা করতে ওরা 50 টাকা নেয়। যদি প্রতিষ্ঠান হয় তখন নেবে 350 টাকা, কোনো কৃষক গেলে নেবে 50 টাকা। পরীক্ষা করে ওরা বলে দেবে আপনার মাটির পিএইচ এত, খাবার এই আছে, কি দেবেন সেটাও লিখে দেবে। সেটাও লিখে দেবে যে আপনার পিএইচ হয়তো 6, তাহলে কতটুকু ডলচুন ওটা বলে দেবে। পিএইচ মাস 5 হলে কতটুকু ডলচুন ওরা বলে দেবে। মানে পিএইচ মানের মাপের সাথে সম্পর্কিত হচ্ছে ডলচুন। তখন আপনি আপনার জমিটাতে ওইভাবে দিয়ে পিউরিফাই করতে পারবেন। স্যার আমি সরি স্যার, প্রশ্নের উত্তরটা খেয়াল করতে পারিনি। উত্তরটা হচ্ছে কি, আমার প্রশ্নটা হচ্ছে জলচুনটা যে ব্যবহার করবো শেষ চাষে এই সময় ব্যবহার করতে পারবো, নাকি 15 দিন আগে ব্যবহার করতে হবে? আপনার যদি লাগে কম থাকে তাহলে একটু আগে ব্যবহার করবেন। মানে মাটি অ্যাসিডিক হলে হয়টা কি, মাটি অ্যাসিডিক হলে ফসফরাসটা জমিতে কাজে লাগে না, ফিক্সেশন বলে ওটাকে। মাটিতে যথেষ্ট ফসফরাস আছে, কিন্তু গাছ নিতে পারে না অ্যাসিডিক হওয়ার জন্য। এই জন্য আপনি ওটা অবশ্যই
10-15 দিন আগে দেবেন, সেটা আরো বেশি ভালো। স্যার স্যার শরীফা বা আতা নেওয়া কি চাষ করা উপযুক্ত কোনো ওয়েদার আছে? কোনো উপযুক্ত ওয়েদার নেই, বাংলাদেশে সব জায়গাতে শরীফা হয়। যদি বাজার থাকে আপনি তখন করবেন, কারণ আপনি বিক্রি করতে পারবেন, বিক্রি করে লাভ হবে, সেই জায়গাতে শরীফা করে। বাংলাদেশে এই ফলগুলো সব জায়গাতে সারা দেশই হয়, কাজে আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু এমন শরীফা উৎপাদন করলেন যে বাজার পাইলেন না, তখন তো লস হবে। পুঁজি লস স্যার। এগ্রিকালচার, আপনাকে এগ্রিকালচার উদ্যোক্তা যারা হতে চান তাদের মাথার মধ্যে সবসময় এই যে এই বুদ্ধি নিয়ে হতে হবে যে কোনটার বাজার আমি কখন পাবো, কোথায় পাবো। যেমন রমজান মাস যদি শুরু হয়, রমজান মাসের আপনি এমন ভাবে যে গোল বেগুন গুলো, যেটা আমরা বেগুনি খাই, চাষ করবেন যাতে রমজানের প্রথম দিনে প্রথম দিকে আপনার ওই বেগুন গুলো ওঠে। এগুলো মাথায় খেয়াল রাখতে হবে। ওই সময় শসার দাম বেশি হবে, তাই না? যেমন মূলার কথা আগে বললাম, শীতকালে আপনি মূলা করে 2 টাকা করে কেজি পাবেন। এমনও দেখছি আমরা যে মানে শীতকালে মূলার ব্যবসায়ীকে বাজার হাটে ঢুকতে দেয়নি লোকজন, কি জন্য? ওরা মূলা রেখে পাইলে চলে যায়, দাম পায় না। আবার ওই মূলে 30 টাকা কেজি হচ্ছে গ্রীষ্মকালে। তাহলে আপনাকে কৃষি উদ্যোক্তা হলে আপনার মাথায় চিন্তা থাকতে হবে কোন ফসল কখন করবো, কোন ফসলের টাকা আমি কখন পাবো, সেইভাবে আপনাকে প্ল্যানিং করতে হবে। স্যার দেশ থেকে বাইরে যেগুলো পাঠায়, যেমন অনেকে এখন ম্যাঙ্গো পাঠাইতেছে, তো এই প্রসেস গুলো কি স্যার? পাঠানোর প্রসেস গুলো একটু। পাঠানোর প্রসেস হচ্ছে, যারা আসলে তো যারা পাঠায় ওদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে, যারা এক্সপোর্ট করে, এক্সপোর্টাররা, এবং যোগাযোগ করতে হবে, তাদের মানের মতো তৈরি করে দিতে হবে। আপনি বিদেশে মাল পাঠাবেন, আপনি ওখানে কীটনাশক দিয়ে দিলেন, ওরা পরীক্ষা করার পরে দেখবেন যে পুরো দেশ লস হয়ে যাবে। এই জন্য আগে প্রথমে উদ্যোক্তা যারা যারা বিদেশে রপ্তানি করে, এটা আপনাদের কৃষি অফিসারের মাধ্যমে পাবেন। আপনারা উপজেলার বা জেলার ডিডি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারবে যে কারা মাল পাঠায়। যেমন আলু দেশের বাইরে পাঠাচ্ছে, এটা কারা করে? বিএডিসি এবং ডিএই কন্ট্যাক্ট করে, কন্ট্রাক্ট ব্যবস্থার মাধ্যমে আলু তৈরি করে সেটা বিদেশে পাঠাচ্ছে। ওইভাবে আপনাকে লিঙ্ক করতে হবে ডিডি সাহেবের সাথে যোগাযোগ করে, তারপরে তাদের কোয়ালিটি অনুযায়ী, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে এই প্রোডাক্টটা তৈরি করতে হবে। আপনি নির্বিচারে কীটনাশক দিয়ে দিবেন, ধরা পড়ার পরে এটা আউট হয়ে যাবে। কারণ এখন এমন ডিভাইস আছে, আপনার উৎপাদিত, ধরেন আপনি বেগুন করছেন, বেগুন পরীক্ষা করে আমরা বলতে পারবো এর মধ্যে কি দিছে না, এবং যদি কোনো ইনসেক্টিসাইড রেসিডিউ থাকে ওটা কেউ খাবে না, নেবে না। এই জন্য আপনাদের যোগাযোগ করতে হবে কৃষি বিভাগের সঙ্গে, যে কারা এক্সপোর্ট করে তার সঙ্গে যোগাযোগ করে তাদের অনুযায়ী, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে প্রোডাক্ট তৈরি করে দিতে হবে, তাহলে আপনি দাম পাবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার 3টা প্রশ্ন। 3টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে, এখন অনলাইনে দেখি এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছি আর কি, যে গ্যাপ সার্টিফিকেটের মাধ্যমে থাকলে বাইরে প্রোডাক্ট রপ্তানি করা যায়, সবজি রপ্তানি করার ক্ষেত্রে সুবিধা হয়, এটা একটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যেটাকে কদম চাষ, যেটা হচ্ছে যে পেঁয়াজের বীজটা আসে আর কি, তো সেখানে পেঁয়াজটা কিভাবে শোধন করব, এই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্নটা এখন এই মুহূর্তে আচ্ছা আমি বলি, গ্যাপ বলতে কি বোঝান? গ্যাপ মানে কি? গ্যাপ বলতে কি বোঝান? গুড এগ্রিকালচার, হ্যাঁ গুড এগ্রিকালচার প্র্যাকটিস। গুড এগ্রিকালচার প্র্যাকটিস অর্থাৎ আপনার ফসল লাগানোর থেকে শুরু করে, লাগানোর আগের থেকে শুরু করে ফসল সংগ্রহ এবং সংগ্রহ পরবর্তী পরিচর্যা একটা সিস্টেমের মাধ্যমে করতে হবে, বুঝতে পারছেন? এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের একটা নির্ধারিত প্রেসক্রাইব আছে। তাহলে এই গ্যাপ যারা করে তাদের সঙ্গে আপনাকে লিঙ্ক করতে হবে। সেটা করে দেবে কে? আপনি কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন অথবা ডিডি অফিসের সাথে যোগাযোগ করবেন, করে আপনার জমিতে গ্যাপ যে প্রোডাকশন হবে তখন তারা তাদের ওই চ্যানেল দিয়ে কিনে নিয়ে যাবে। সেখানে আপনি কোনো কিছু আপনার মতো ব্যবহার করতে পারবেন না, ওরা যেভাবে বলবে সেইভাবে আপনাকে করতে হবে। এটা হচ্ছে সারা পৃথিবীতে একটা উন্নত পদ্ধতি, যে কিভাবে কোন কীটনাশক দেবেন। যেমন ওই যে আমি পিএইচআই বললাম প্রথমে, যে একটা কীটনাশক আপনাকে যেটা দিতে বলবে তার কতদিন পরে খাওয়া যাবে ততদিন পরে আপনাকে এটা তুলতে হবে। এটা হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। আর পেঁয়াজের কি বীজ করবেন বললেন যেটা? জি স্যার, যে পেঁয়াজের বীজ করব, আমি বলি পেঁয়াজের বীজ করতে হলে আগের বছরে পেঁয়াজের বাল্ব করতে হবে।
বা ভালো বাল্ব আপনাকে কিনতে হবে। পেঁয়াজ কিন্তু 2 বছরের ফসল, এটা জানেন তো। প্রথমবারই কিন্তু আপনি মানে বীজ থেকে বীজ করতে পারবেন না। আপনি যদি এবছর বীজ করতে চান তাহলে আগের বছরের পেঁয়াজের বাল্ব করতে হবে, অথবা ভালো বাল্ব কিনতে হবে আপনাকে। সেই বাল্বটাকে সেটা আপনি জানা আছে লাগাবেন। স্যার। হ্যাঁ, হ্যাঁ, লাগাবেন হচ্ছে শীতকালে। সেখান থেকে সেই বাল্ব থেকে গাছ হবে, ফুল হবে, ফল হবে, তখন আপনি কালেকশন করবেন। শোধনটা কিভাবে করবো স্যার ওই স্যার পেঁয়াজটাকে? শোধন বলতে কি? শোধন বলতে কি? কেন শোধন করবেন আপনি বলেন? শোধন আপনি করবো যে না, ব্যাকটেরিয়া, পেঁয়াজে ব্যাকটেরিয়া হয় না। ছত্রাকনাশক থেকে বাঁচার জন্য আর কি, যেন ছত্রাকনাশক থেকে। ছত্রাক লাগলে আপনি ছত্রাকনাশক দেবেন। আপনার যখন পার্পল ব্লোস হবে তখন আপনি রুব্রাল দেবেন, তারপরে দেবেন। যখন যে রোগ হবে, যদি নেমাটোড লাগে নেমাটোডের ওষুধ দেবেন, ছত্রাক হলে ছত্রাকের ওষুধ দেবেন। পুরো প্রসিডিওর অনুযায়ী যেভাবে বলা আছে সেইভাবে করলেই আপনার পেঁয়াজের বীজ হয়ে যাবে। আগাম ভাবে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তাহলে স্যার লাগানোর আগে এই যে আর ওই যে পানির মধ্যে ভিজিয়ে একটু ছত্রাকনাশকের মধ্যে কিছু শোধন করা লাগবে না লাগানোর আগে? সেটা আপনি যদি মনে করেন তাহলে যে পুরো ভ্যাক্স দিয়ে লাগাতে পারেন। প্রতি কেজি বীজে 2.5 গ্রাম পুরো ভ্যাক্স দিয়ে বীজটা মিক্সিং করে লাগাবেন। তাহলে প্রাথমিকভাবে আপনার ছত্রাকনাশক মানে ছত্রাকজনিত রোগগুলো কন্ট্রোল হবে। যে কোনো বীজের ক্ষেত্রে প্রতি কেজি বীজে আপনার 2.5 গ্রাম, 2 থেকে 2.5 গ্রাম আপনার প্রোভ্যাক্স, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, এটা মিক্সিং করে লাগালে আপনার ছত্রাকজনিত রোগ অনেকাংশ কমে যাবে। কিন্তু এটা স্যার, এটা তো আস্ত পেঁয়াজ, এক্ষেত্রে তো একটা সুবিধা পাবো স্যার, এক্ষেত্রে শোধন করা আস্ত ভালো হবে পেঁয়াজ না? না, আস্ত পেঁয়াজ আপনি যেটা লাগাতে চাচ্ছেন, আস্ত স্যার পেঁয়াজে ওই যে বাল্ব করবো যেটা, হ্যাঁ বাল্ব করে বাল্বটা যে লাগাবো স্যার, আস্ত পেঁয়াজে ওখানে আপনার কোনো কিছু লাগবে না, নর্মালি আপনি চাষ করে লাগাবেন। আচ্ছা। পরে যখন আর আপনার স্যার ছত্রাক ধরবে, বিশেষ করে পার্পল ব্লোজ যখন হবে, সেক্ষেত্রে আপনি রোবরাল বা আপনার কি বলে এমিস্টার টপ অল্টারনেটিভ দিবেন। পেঁয়াজ ভিজায় লাগাতে পারবেন না, তো ভেজে লাগাতে আরো তো রোগ বেশি হবে। আচ্ছা। আর স্যার যে একটা পেঁয়াজ প্রশ্ন বীজ ছিল, করতে গেলে সেটা চ্যালেঞ্জ কি আছে একটু কি বলবেন? পেঁয়াজ বীজ করতে গেলে চ্যালেঞ্জ আছে, বিভিন্ন রোগ আছে, পোকা, এগুলোই তো চ্যালেঞ্জ। আবহাওয়া চ্যালেঞ্জ, কঠিন কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এই যে আপনাদের যে ফরিদপুরে যে পেঁয়াজের বীজ করে কোটিপতি হয়েছে একজন মহিলা, চেনেন না? আপনার নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, শাহিদা বেগম। শাহিদা বেগম, সে একজন গৃহিণী। এবছর সে 35 টন স্যার বীজ উৎপাদন হ্যাঁ করছে, হ্যাঁ, 35 আমি টন। তার প্লট দেখে আসছি। সে একজন গৃহিণী। সে যদি পারে, আপনি পারবেন না কেন? আপনিও পারবেন। না স্যার, তার সাথে কথা বলেছি, কিন্তু তার হাজবেন্ড একজন ব্যাংকার, আর তার সাথে কথা বলেছি, কথা বলার পর মনে হয়েছে যেটা আসলে যে কেউ চাইলে পারে আর কি, পারবে। হ্যাঁ, আপনিও পারবেন না কেন? জি স্যার, হ্যাঁ সেটাও মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে। উনিও তো বললাম তো, সে তো ছিল একজন গৃহিণী মানুষ। তার হাজবেন্ড জি তো জি ব্যাংকে চাকরি করতো। সে কৃষিকাজগুলো, জি। আমি তার বাড়িতে গেছি, সে নিজে কৃষিকাজ করতে 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 এত দূর উপরে উঠে গেছে। আপনি কেন পারবেন না? আপনি পারবেন। জি স্যার, জি স্যার। আরেকটা প্রশ্ন যেটা ছিল, আমি যে বীজগুলো কিনবো বাজার থেকে, প্যাকেটিং বীজগুলো কিনবো, এগুলো কি এটা কি শোধন করতে হবে না কোম্পানি নিজে শোধন করে দেয়, আর ওই শোধনই চলবে? না, ওদের 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 ভরসা থাকবেন না, আপনি নিজে বীজ শোধন করে লাগাবেন। আপনি বললাম তো, মাত্র 1 কেজি বীজে 2.5 গ্রাম, মানে 2 থেকে 2.5 গ্রাম হচ্ছে পূর্বে। কয় টাকা দাম? আপনি নিজে শোধন করে নেবেন। লাগানোর আগে ওটা জাস্ট ওর সাথে মিক্সিং করে লাগাই দেবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। কলা গাছ যেমন স্যার একটা যে নির্দিষ্ট জাত থাকে, যে একটা কলা গাছ থেকে লাগাইলে আর একটা কলা গাছ ওই একই জাত হয়, তাই ওরকম কি স্যার পেঁয়াজেরও কি এরকম জাত আছে যে আমি যে জাতের পেঁয়াজটা লাগামো ওই জাতটাই পরবর্তীতে হবে? না, হবে না। পেঁয়াজ হচ্ছে কলার গাছ, তো গাছ অবস্থায় আপনি পাচ্ছেন। পেঁয়াজের আপনি যদি 2টা জাত একত্রে লাগান, তাহলে এটা ক্রস পলিনেশন হয়ে যাবে, এটা খিচুড়ি হয়ে যাবে। এই জন্য পেঁয়াজের বীজ তৈরি করার নিয়ম হচ্ছে, একটা জায়গা থেকে একটা জাতই আপনি লাগাবেন। 2টা জাত লাগালে ওটা আলাদা জিনিস হয়ে যাবে। যেমন আপনি বাড়ি পেঁয়াজ লাগাবেন বীজ, ওর 1000 মিটারের মধ্যে অন্য কোনো ভ্যারাইটি আপনি বীজের মধ্যে লাগাতে পারবেন না। লাগালে
দুটো মিক্সিং হয়ে আর একটা জাত তৈরি হয়ে যাবে। এই জন্য পেঁয়াজের বীজ করার ক্ষেত্রে যে জাত করবেন ওই জাতটাই আপনাকে কনফার্ম করতে হবে। না স্যার, আমি বলতে চাইছিলাম যে যে পিএইচটা লাগাবো ওই পিএইচটা যদি আপনার ওইটা থেকে আপনি আপনি বীজ উৎপাদন আমি করে বলি জায়গায় আশেপাশে অন্য না, আপনি কি মানে পেঁয়াজ থেকে কি বীজ করবেন না পেঁয়াজ ফলাবেন সেটা বলেন। পেঁয়াজ থেকে বীজ করব, তার পরবর্তীতে পেঁয়াজ ফলাবো। না, পেঁয়াজ থেকে বীজ করলে আপনি এক জায়গায় দুইটা জাত করতে পারবেন না, এটা একেবারে কঠোর ভাবে নিষিদ্ধ। 1000 মিটারের মধ্যে অবশ্যই আপনি অন্য কোনো স্যার জাত দুইটা জাত না স্যার, ওই একটা জাতই করবো, কিন্তু আপনার যে আমি চাইতেছি কি যে স্যার বাহির থেকে এক একটা পেঁয়াজের ওজন আপনার যে 800 গ্রাম 1 কেজি এরকম হয়, আমি চাইতেছি ওরকম একটা জাত আইনা আপনার বীজ উৎপাদন করার জন্য। এখন যদি সেই জাতটা যদি হাইব্রিড হয় তাহলে আপনি এটা করতে পারবেন। আগে আপনাকে জানতে হবে এই জাতটা হাইব্রিড কিনা। যদি হাইব্রিড হয়, হাইব্রিড থেকে যদি আপনি আবার ফসল করেন তাহলে ফলন কমে যাবে। যদি হাইব্রিড না হয়ে যদি নর্মাল জাত হয় আপনি করতে পারবেন। তবে আরেকটা ব্যাপার আছে, একটা জাত পাকিস্তানে বড় হচ্ছে বাংলাদেশে করলেই যে বড় হবে এমন কোনো কথা নেই। কারণ আমাকে গত 2 বছর আগে পাকিস্তান থেকে রসুন এনে দিয়েছিল, এক একটা রসুন আমাদের 3-4 গুণের মতো মোটা। আমরা লাগায় দেখি সেটা হয় না। কাজের এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর, সব জায়গায় সব জিনিস হবে না। তবে বাংলাদেশে যদি কোনো জায়গায় হয় তাহলে আপনি যদি হাইব্রিড না হয় তাহলে আপনি সেখান থেকে বড় পেঁয়াজ করতে পারবেন, অসুবিধা নেই। হাইব্রিড হলে ফলন কমে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাকে একটু হেল্প করবেন। গত বুধবারে আমি ধানের জমিতে কীটনাশক স্প্রে করেছিলাম স্যার। এখন কিসের জমি? একটু অসাবধানতার কারণে আর কি ধানের জমিতে। ধানের জমিতে? আচ্ছা। এখন জি, এখন গ্রিপ আর সেমকাপ স্প্রে করেছিলাম। এখন আমার শরীরে গ্রিফিটি 1 লিটারের মতন পানি পড়ে গেছিল। পরে আমি গোসল করছি 1 ঘন্টা পরে। আমি বলি, কীটনাশক মানুষের শরীরে কিভাবে ঢোকে আপনারা কি জানেন সেটা? কীটনাশক আমাদের শরীরে ঢোকে এটা জানেন? প্রথমে হচ্ছে কীটনাশক যদি মানুষ খায়, কীটনাশক মানুষ কি খায়? খায় না? আপনাদের এলাকায় খায় না? মাঝে মাঝে হঠাৎ শোনা যায়। আমাদের এলাকায় মাঝে মধ্যে খায়, রাগ করে খায় আর কি। ছেলে রাগ করে খায়, মেয়ে রাগ করে খায়। তো খেয়ে কেউ যদি রাগ করে খায় ওটা তার আমরা কন্ট্রোল করতে পারবো না। সরাসরি না খাওয়া ছাড়া কীটনাশক কিভাবে ঢোকে আপনাকে বলি। কীটনাশক ঢোকে হচ্ছে আমাদের লোমের গোড়া দিয়ে। প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে আমাদের ঘাম বের হয় না, এলাকাতে শুরু এই লোমের গোড়া দিয়ে ঢোকে। তারপরে মানুষের শরীরে কিছু ন্যাচারাল ওপেনিং আছে। ন্যাচারাল ওপেনিং মানে প্রকৃতিগত ভাবে খোলা, যেমন আমাদের নাকটা খোলা না, নাক দিয়ে কীটনাশক ঢোকে, কান দিয়ে কীটনাশক ঢোকে, মুখ দিয়ে কীটনাশক ঢোকে। মুখ দিয়ে কেমনি ঢোকে? যে কীটনাশক স্প্রে করার সময় বিড়ি খায়, মুখ দিয়ে ঢোকে, চোখ দিয়ে ঢোকে। এই জন্য কীটনাশক স্প্রে করার নিয়ম হচ্ছে সমস্ত শরীর ঢাকবে, চোখে চশমা পরবে, মাথায় ক্যাপ দেবে। তো এখন আপনার শরীরে যে কীটনাশক পড়ছে, আমি বলি শোনেন, আপনার যে জায়গাগুলোতে কীটনাশক পড়ছে আপনার ওই লোমকূপ দিয়ে ভিতরে ঢুকে গেছে। আপনি গোসল করছেন 1 ঘন্টা পরে, 1 ঘন্টা কিন্তু কীটনাশক বসে থাকবে না, কিছু কীটনাশক আপনার ভিতরে হয়তো ঢুকে গেছে। এখন তবে এর পরবর্তীতে সাবধান হবেন, কীটনাশক করলে যে ড্রেস পরবেন ওই ড্রেসও খুলে ফেলার নিয়ম পরবর্তী। এখন কিছু তো কীটনাশক হয়তো ঢুকতে পারে। কি স্প্রে করছেন বলেন? আমি গ্রিপ আর সেমকাপ স্প্রে করেছিলাম। যাই হোক, এখন হাত পা ভালো করে ধুয়ে ফেলেন। কিছু রেসিডিউ গেলেও এটা এখন পরবর্তীতে আস্তে আস্তে আপনাকে কি করতে হবে। কিন্তু যদি লোমকূপ খোলা থাকে তাহলে তো কিছু কীটনাশক ঢুকবেই। লোমকূপের গোড়া দিয়ে হয়তো হালকা পরিমাণে কিছু ঢুকছে আর কি। পরবর্তীতে সংশোধন হবেন যাতে কীটনাশক। হ্যাঁ বলেন। জি স্যার, আমার পরিধানে আছে টি-শার্টের উপরে শার্ট, মাস্ক 2টা, গলায় আছে গামছা আর মাথায় আছে ক্যাপ। তাহলে তো গায়ে পড়ে নেই। আমার মোজা লাগালে না, এটা তাহলে কি গায়ে পড়ছে আপনার? যে আমার মেশিন তোলার সময় আর কি পানি একজনে বেশি ঢুকে দিছিল।
এখন ও মেশিন তুলতে সময় আমার পিঠে আর কি পড়ে গেছিল। ওই অংশটুকু হয়তো হালকা কিছু ঢুকতে পারে, তবে যেহেতু বেশি কোনো ইফেক্ট হয়নি, বেশি টেনশনের কিছু নেই, তবে পরবর্তীতে সংশোধন জি হবে। জি স্যার, এটা জানার জন্য আর কি আপনাকে আচ্ছা কষ্ট দিলাম স্যার। আমি আর কি টেনশন আছে আমার শরীরের ডিপ্লো নিয়ে, না না, টেনশন হলে আপনার ইফেক্ট শুরু হইতে এটার জন্য আপনার হয়তো এখনো পর্যন্ত কিছু হয়নি দেখি আপনি সুস্থ আছেন, ইয়ে আছেন, অসুবিধা নেই। তবে পরবর্তীতে সংশোধিত হবে না, এভাবে করা যাবে না, স্প্রে করার সময় সতর্ক হতে হবে। স্যার জৈব যে জি কীটনাশক গুলো স্যার। আছে আপনার ওই সানি কোম্পানি কিংবা আপনার ওই হেকেম কোম্পানি, এগুলো কি একই সমস্যা জৈব কীটনাশকে? জৈব কীটনাশকই আমরা এখন ব্যবহার করতে বলছি। সারা দেশব্যাপী বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 100টার মতো জৈব বালাইনাশক রেজিস্ট্রেশন হয়েছে। এগুলো ব্যবহার করবেন, এগুলার টক্সিসিটি অত্যন্ত কম। এগুলো ব্যবহার করে যদি ফসল করতে পারেন, এটাই দেশের জন্য লাভজনক। এটার বিষক্রিয়া প্রায় নাই বললেই চলে, এই জন্য জৈব কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন। স্যার ওই জৈব কীটনাশক তো আপনার 3-4 দিন আপনার টাইম দেওয়া থাকে যে ন্যাচারালিতে, 2-3 দিন হলেই যথেষ্ট, 2-3 দিনেই নষ্ট হয়ে যায়। এটা বায়োলজিক্যাল সিস্টেমে এগুলা অতি দ্রুত নষ্ট হয়ে যায়। ওখানে যেমন 8-10 দিন থাকবে, 15 দিন থাকবে, এখানে হয়তো 2 দিন, 1 দিন, কোনো কোনো ক্ষেত্রে 1 দিনও হইতে পারে। মানে ওগুলার চেয়ে এগুলা সেফ, এগুলার অরিজিন হচ্ছে জৈব, এগুলা মানুষের জন্য অত বেশি ক্ষতিকারক নয়, যে ক্ষেত্রে যেটা কেমিক্যাল গুলো বেশি ক্ষতিকারক। আসসালামু আলাইকুম।